গুড মর্নিং। দেখ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, গুড মর্নিং। হুম। আচ্ছা, আগের দিন যেটা বলছিলাম, আগের দিন একটা জায়গায় আমরা শেষ করেছি। তো একটা জিনিস বলতে পারিনি, সেটা বলে দিচ্ছি। আচ্ছা, তুই যেটা পাঠালি মোটামুটি ঠিক আছে, অসুবিধা কিছু নেই। একটু জিনিসটা ছোট করা যায় যত, মানে তুই যত ক্যালকুলেশন করেছিস ম্যাট্রিক্স নোটেশনে যদি একটু লিখিস, তাহলে দেখবি ব্যাপারগুলো যে ম্যাট্রিক্সের দুটো ম্যাট্রিক্সে গুণ করলে কিভাবে তার এলিমেন্ট গুলো, নতুন ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলোকে কিভাবে প্রিভিয়াস দুটো ম্যাট্রিক্সের এলিমেন্টের সাম আকারে লেখা যায়, সেই নোটেশন গুলো যদি তুই ইউজ করিস, তাহলে এই যে প্রুফটা, এই প্রুফটা খুব সিম্পলি তুই দুইয়ের জন্য হয়তো ঠিক আছে একটু পাতা খরচ করেছিস, অল্প কিছু, কিন্তু ফর হায়ার ডাইমেনশন সেখানে আরো জিনিসটা অনেক ইজি হয়ে যাবে, একদম ট্রিভিয়াল হয়ে যাবে, কিছুই থাকে না প্রায়। তো যেটা সমস্যা হয় সেটা হয় আইডেন্টিটি এলিমেন্টের সমস্যা হয়। মানে সহজ কথা, আমি আজকে যেটা বলতে চাচ্ছি বা ও যেটা আমাকে একটু আগে দিল, সেটা হচ্ছে ওই যে ম্যাট্রিক্স, এন ক্রস এন ম্যাট্রিক্স নিয়ে আমি আগের দিন শুরু করেছিলাম এই প্রথমে, আশা করা যায়, এই যে ম্যাট্রিক্স। তো এই যে ম্যাট্রিক্স নিয়ে আমি কথা বলতে শুরু করেছিলাম, এম এন আর, এন ক্রস এন ম্যাট্রিক্স, যার এলিমেন্ট গুলো রিয়েল নাম্বার। তো এটা ক্লাসের রেসপেক্টে গ্রুপ তো তৈরি করে খুব সহজে বলে দিলাম, কিন্তু ডটের রেসপেক্টে যে গ্রুপ তৈরি করছে না, সেটা তোদেরকে বোধহয় চেক করতে দিয়েছিলাম। তো সেই গ্রুপ কেন তৈরি করে না, তার মেন কারণ যেটা দাঁড়ায় যে ক্লাসের রেসপেক্ট আমি করে দিয়েছি। আহ, তো যদি মনে করে দেখবি এগুলো করে দিয়েছি, কিন্তু যখন ডটের রেসপেক্ট হয়েছিল, তখন আমি বলেছিলাম সিম্পলি 2x2 ম্যাট্রিক্স নিতে, নিয়ে সেটা কেন গ্রুপ হচ্ছে না সেটা চেক করে দেখতে। তো অবভিয়াসলি এটা চেক করার একটা মেন জায়গা হচ্ছে, তুই ভালো করেছিস, অ্যাসোসিয়েটিভিটি হ্যানা তেনা ওই সমস্তগুলো চেক করেছিস, কিন্তু আপাতত ওইগুলো খুব একটা গুরুত্ব নেই। আমি তো বললাম তুই যখনই দেখবি কোথাও একটা না হওয়ার মতন চান্স আছে, বা আমি যখন বলে দিয়েছি হবে না, তার মানে আমাকে একটু ভালো করে স্টাডি করতে হবে অনলি, কোন জায়গাটা হবে না সেটা বুঝে নিতে হবে। ইন জেনারেল ওই ক্লোজার বা এইসব ক্ষেত্রে ক্লোজার বা অ্যাসোসিয়েটিভিটি এগুলো জেনারেলি ট্রিভিয়ালি হোল্ড করে যায়, খুব একটা প্রবলেম হয় না। প্রবলেম হয় অনেক সময়, প্রবলেম হয় না আমি একদম বলবো না, প্রবলেম অনেক সময় ক্লোজার প্রপার্টি তো প্রবলেম এসে যায়, যদি ম্যাট্রিক্সের ফর্মটা সেরকম ভাবে ডিফাইন করে দেয়। দুটো ম্যাট্রিক্স গুণ করে দেখলি এমন ফর্মে দিয়ে আছে, গুণ করে দেখলি সেই একই ফর্মটা প্রিজার্ভ করছে না, অন্য ফর্মে চলে যাচ্ছে, তখন ক্লোজার প্রপার্টিটাই ডিরেক্টলি হচ্ছে না, তখন গ্রুপ হচ্ছে না, মেনে নিলাম। কিন্তু এইসব কেসে জেনারেলি আইডেন্টিটি প্রপার্টি অথবা ইনভার্স প্রপার্টি, এই দুটোর কোথাও না কোথাও সমস্যা হয়। আইডেন্টিটি খুব জেনারেল, মানে সমস্যা খুব সবসময় করে না, ইনভার্সটা ম্যাক্সিমাম টাইমে এইসব ম্যাট্রিক্স এর ক্ষেত্রে করে, কারণ ম্যাট্রিক্সে ইনভার্স এক্সিস্টেন্স একটা বড় ব্যাপার। তো 2x2 যে কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে নিলি, তার যে ইনভার্স এক্সিস্ট করবে, তার মেন ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে, তো তোরা যদি 2x2 একটা ম্যাট্রিক্স নিস এবং সেটার যদি এমন একটা ম্যাট্রিক্স নিলি যে সেটার ডিটারমিনেন্ট যদি জিরো হয়, তো সেই ম্যাট্রিক্সটার ইনভার্স এক্সিস্ট করে না। ব্যাস, তুই জাস্ট এরকম একটা এক্সাম্পল দিয়ে দে, 2x2 ম্যাট্রিক্স যার ডিটারমিনেন্ট জিরো, এবং চেষ্টা করে দেখাতে পারিস, তুই করে দেখাতে পারিস যেহেতু এটা ডিটারমিনেন্ট জিরো, তুই ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করতে পারবি না, সুতরাং ইনভার্স থাকছে না। ঠিক আছে, তুই একটা হয়তো কি সব করেছিস দেখলাম, 1/0 করেছিস, হ্যাঁ ঠিক আছে, মেনে নিলাম, অনেক কিছু সমস্যা হতে পারে, কিন্তু নর্মালি যেহেতু এটা হচ্ছে না, আমি বারবার বলেছি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যখনই করবি, তো এই হচ্ছে না ব্যাপারটা একটা এক্সাম্পলটাই সাফিসিয়েন্ট, আর হাতি ঘোড়া কিছু করার দরকার নেই, জাস্ট সিম্পলি একটা এক্সাম্পল দিয়ে দিবি যে এটা একটা 2x2 ম্যাট্রিক্স, রিয়েল নাম্বারের যার এলিমেন্ট গুলো সমস্ত রিয়েল নাম্বার, এবং এটার ইনভার্স এক্সিস্ট করছে না। কেন করছে না সেটা বলে দিই, যে ডিটারমিনেন্ট 0 0 হয়ে যাচ্ছে, করছে না, ব্যাস দ্যাটস সাফিসিয়েন্ট। এটা একটা জিনিস, পয়েন্ট। আর একটা পয়েন্ট বারবার বলে দিচ্ছি, হয়তো অনেকবার মিস করছি, আহ, অনেকবার বলিনি হয়তো, যখন গ্রুপ থিওরির কোনো প্রুফ করবি, গ্রুপের বা সেট নিয়ে যখন প্রুফ করবি, হয়তো অনেক সময় আমি অ্যাভয়েড করেছি, কিন্তু মোস্ট অফ দ্য টাইম যে গ্রুপের যে ট্রিভিয়াল সেন্স গুলো, মানে ট্রিভিয়াল বলতে, যখন একটা গ্রুপ, সেই গ্রুপে যদি একটাই এলিমেন্ট থাকে ট্রিভিয়াল, একটা এলিমেন্ট বলতে আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া আর কোনো এলিমেন্ট নেই, এই ধরনের গ্রুপ হতে পারে। তো ট্রিভিয়াল গ্রুপ, তো এই ধরনের গ্রুপেতেও গ্রুপ থিওরির আমি যে রেজাল্ট গুলো বলছি, সেগুলো যাতে সেগুলো স্যাটিসফাই হচ্ছে কিনা, সেটা তোকে একটা লাইন লিখে বলে দিতে হবে, যে কোনো প্রুফে মোটামুটি কেস দেখে মোটামুটি এই জিনিসটাকে আমাকে ইনক্লুড করতে হবে, যে কোনো একটা গ্রুপ
একটা রেজাল্ট দেখাতে বলেছে, তুই সেই রেজাল্টটা যদি না তোকে বলে দেয় যে সেই রেজাল্টটা অনলি ফর নন ট্রিভিয়াল গ্রুপ বা এরকম কিছু নর্মাল গ্রুপের ক্ষেত্রে একটা রেজাল্ট প্রমাণ করতে দিয়েছে, তাহলে সেই রেজাল্টটা যে ওই একদম আমাদের ট্রিভিয়াল গ্রুপ বলতে আমি বলেছিলাম শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, এটাও কিন্তু একটা গ্রুপ, একদম আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে একটা গ্রুপ। তো এই ট্রিভিয়ালটার ক্ষেত্রে যে হোল্ড করছে সেটা তোকে দেখাতে হবে। ফুলটার ক্ষেত্রে আমার দেখানোর দরকার নেই, কারণ ফুল গ্রুপটা নিজেই ওটার আমার দেখানোর দরকার নেই, ওটা এমনি প্রুফের মধ্যে হয়ে যাচ্ছে। মানে ধর কোনো সাবগ্রুপ, ফুলটা বোঝাতে চাইছি বলতে কোনো সাবগ্রুপের রেজাল্টের রেসপেক্টে, মানে কোনো সাবগ্রুপের কোনো একটা রেজাল্ট দেখাতে বলেছে, তুই একদম ট্রিভিয়ালটা নিয়ে নিলি যে আইডেন্টিটি এলিমেন্ট দ্যাট ইজ আ সাবগ্রুপ, তার ক্ষেত্রে তুই রেজাল্টটা দেখা। আর গোটাটার ক্ষেত্রে এই ক্ষেত্রে আর কোনো করার সেই দরকার নেই, তুই কারণ সেটা তুই নর্মাল প্রুফের মধ্যেই করে দিচ্ছিস, কিন্তু ট্রিভিয়ালটা যেহেতু তুই করছিস না, ট্রিভিয়ালটা এখানে শো করতে হবে। সিমিলারলি কোনো এটা সাবগ্রুপের ক্ষেত্রে বললাম, সাবগ্রুপের কোনো রেজাল্টের ক্ষেত্রে, গ্রুপ থিওরির কোনো রেজাল্টের ক্ষেত্রে এরকম যদি কোথাও ট্রিভিয়ালটা না বলে দেয়, ট্রিভিয়ালটার ক্ষেত্রে কি হচ্ছে, মানে ট্রিভিয়াল বলতে আমি বারবার বলছি গ্রুপ কন্টেনিং অনলি সিঙ্গেল ওয়ান এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট, এটার ক্ষেত্রে ওই রেজাল্টটা হোল্ড করছে কিনা সেটা তোকে একটু চেক করে দেখে নিতে হবে। আচ্ছা, এটা আমি যখন সুযোগ আরো পাবো আমি দু একটা তখন বলে দেবো কিভাবে কোথায় কি এগুলো ইউজ করতে হবে। তো যাই হোক, আমি আপাতত এইগুলো করেছিলাম। তো করার পর যেটা করে উঠতে পারিনি সেটা হচ্ছে আহ, এই জায়গাটা, হুম, ও আচ্ছা, SO2 O2 এইগুলো সমস্ত বলেছিলাম, মানে ডাইমেনশন 2-এ আমাদের অর্থোগোনাল ম্যাট্রিক্স কি হবে, স্পেশাল অর্থোগোনাল ম্যাট্রিক্স কি হবে, এই সমস্ত তোদেরকে এক্সাম্পল দিয়েছি, স্ট্রাকচারটা বলে দিয়েছি, স্পেশাল অর্থোগোনাল ম্যাট্রিক্স কে এরকম ভাবে দেখতে হবে। তো এবি এখানে সমস্ত সব রিয়েল নাম্বার। তো এরকম কোন একটা ম্যাট্রিক্স তোরা যদি হাতে পাস, যেটা ম্যাট্রিক্সটা এরকম ফর্মে দেখতে, যে আমি এই টাইপের ফর্মে দেখতে, যেখানে এই সমস্ত রিলেশন হোল্ড করছে, সেটা এই SO2 মেম্বার একটা ধরতে পারিস, তাহলে SO2 একটা গ্রুপ তৈরি করছে। তো মজার ব্যাপার হলো এইখানে সমস্ত জায়গায় তোরা যদি আইডেন্টিটি এলিমেন্টটা বের করে দিবি, আইডেন্টিটি এলিমেন্টটা সেই নর্মাল আইডেন্টিটি এলিমেন্ট, এই দুটো কোনায় দুটো ওয়ান আর এতে জিরো, মানে এগুলো জিরো। তো এই ধরনের আইডেন্টিটি এলিমেন্টের তুই এখানে পাবি। তো এবার যেটা করতে হবে, এগুলো সমস্ত গ্রুপ, SO2 বা O2, এগুলো সমস্ত গ্রুপ আমাদের। তো একটা যে জিনিসটা দেখিয়েছিলাম, হ্যাঁ এই ছবিগুলো দেখিয়েছিলাম, ছবিগুলো তোদেরকে দেখিয়েছিলাম যে কে কার মধ্যে রয়েছে, হ্যাঁ সেটাই দেখতে যাচ্ছিলাম যে দেখিয়েছি কিনা, হ্যাঁ ঠিক আছে। তো ঠিক এই ধরনের জিনিস, আহ, মানে তোরা এবার চেষ্টা করবি যে তোদেরকে এই ধরনের স্ট্রাকচার দেওয়া রয়েছে বা এই ধরনের স্ট্রাকচার দেওয়া রয়েছে, মানে তোকে ধর দেওয়া রয়েছে এই স্ট্রাকচারটা, তোকে SO2 বা O2 এগুলো কিছু বলে দেওয়া নেই, সিম্পল কেউ একজন বলে দিয়েছে কোথাও একটা অঙ্কে রয়েছে যে এরকম একটা ম্যাট্রিক্সের দিয়ে এবি যেখানে আর আর A² + B² = 1, এইটুকুনি দেওয়া রয়েছে। ওই SO2 ফিসোটু ভুলে যা, কিছু নেই, এগুলো জাস্ট নামকে বাস্তে ব্যাপারটা, মানে এগুলো অবভিয়াসলি অ্যাপ্লিকেশন রয়েছে, প্রচুর রয়েছে, কারণ O2 আর SO2 অর্থোগোনাল গ্রুপ বা স্পেশাল অর্থোগোনাল গ্রুপ, এগুলো ভবিষ্যতে তুই যখনই ফিজিক্সে কোনো রোটেশন বা এই ধরনের মানে ভবিষ্যতে তো পড়বি, বহু ফিজিক্সের অনেক জায়গায় এই ধরনের ট্রান্সফরমেশন আমাদের ইউজ করতে হয়, বহু জায়গায় বহু থিওরিতে ইউজ করতে হয় এরকম ধরনের। তো ওটুর মধ্যে জেনারেলি দু ধরনের, ওটু মানে হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স এমন একটা ম্যাট্রিক্স এর মধ্যে দুই ধরনের জিনিস রয়েছে বা দুই ধরনের ম্যাট্রিক্স রয়েছে, এই ধরনের এক রকমের ম্যাট্রিক্স, এই ধরনের এক রকমের ম্যাট্রিক্স। এগুলো ডিটারমিনেন্ট 1, এগুলো এই ধরনের ম্যাট্রিক্স গুলোকে আমরা জেনারেলি বলি প্রপারলি রোটেশনাল ম্যাট্রিক্স এটা। আর এটা হচ্ছে আমাদের একটা এক ধরনের ম্যাট্রিক্স, এটা হচ্ছে এগুলোকে আমরা বলি ইমপ্রপার রোটেশন। ইমপ্রপার রোটেশন কেন, এই ধরনের ম্যাট্রিক্স বেসিক্যালি ডিনোট করে রিফ্লেকশনকে, আমরা যে কোনো রিফ্লেকশন করি সেই রিফ্লেকশনকে এই ধরনের ম্যাট্রিক্স দিয়ে ডিনোট করা যায়, তার করসপন্ডিং ট্রান্সফরমেশন তৈরি করা যায়। মানে এত কিছু কথা বলছি, হয়তো তোদের এত কিছু কথা বলার স্কোপ নেই, কারণ অনেকগুলো কথাই তোরা আবঝা আবঝা বুঝতে পারবি না, কারণ এত কিছু ডিসক্রাইব করার নেই, কারণ তোদের সাবজেক্টে তোর ভেক্টর যে আমাদের লিনিয়ার অ্যালজেব্রা পার্ট, তো সেই লিনিয়ার অ্যালজেব্রা পার্টটা তুলে দিয়েছে, তো সুতরাং নেই, সুতরাং বেশি বলা যাবে না। কিন্তু ভেক্টর অ্যালজেব্রা বা আমাদের লিনিয়ার অ্যালজেব্রা, যেটাকে বলছি ভেক্টর থেকে আরো জেনারেল জিনিস লিনিয়ার অ্যালজেব্রা, তো এইটা না পড়লে এটা হায়ার ম্যাথামেটিক্স এর মানে সাথে এই জায়গাটার একটা কানেকশন তৈরি করে, তো সেটা বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এই কারণে আগের দিনও বোধহয় বলেছিলাম ওই লিনিয়ার ব্যাপারটা কেন আমি বলছি না, তো দেখি যদি সময় পাই আজকে বলে দিচ্ছি। আহ এটা ডিটারমিনেন্ট করে দেখবি, এটা জেনারেলি এই ধরনের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হয়ে যায় -1,
তো যেহেতু -1 হয়, এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা জেনারেলি বলি ইমপ্রপার রোটেশন, কারণ এর মধ্যে একটা রোটেশন আর তার সাথে রিফ্লেকশন দুটো মিলিয়ে মিশিয়ে রয়েছে। আর এটা হচ্ছে বেসিক্যালি একটা রোটেশন, প্রপার রোটেশন। তো সেই ওটুর থেকে অনলি প্রপার রোটেশন অংশটা যদি নিয়ে নিই, তাহলে SO2 ম্যাট্রিক্সটা তৈরি হয় স্পেশাল অর্থোগোনাল গ্রুপ। তো এটা আমি বারবার বলছি, এই ধরনের ম্যাট্রিক্স, এই ধরনের অঙ্কটা ধর দিয়ে দিয়েছে, আমি পরের পাতায় আর লেখার জায়গা নেই, আমি এখানেই এখানটা লিখে দিই এক্সারসাইজ। একটা এক্সারসাইজ এরকম তুই কোথাও করতে পারিস, ধর একটা সেট দেওয়া রয়েছে এক্স, ওইসব ভুলে যা, জাস্ট দেওয়া রয়েছে ধর এ বি আর মাইনাস, ঠিক আছে, এ বি হচ্ছে দুজনের রিয়েল নাম্বার, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকালস টু 1, এইটুকুনি দেওয়া রয়েছে। তুই প্রমাণ কর প্রুফ দিস সেট ইজ এ গ্রুপ। এটা তোদের কাজ, আমি এই 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 অংশটুকুনি কি তোদের বলছি করতে, মানে আগের পাতার এই অংশটুকুনি জাস্ট এটা দিয়ে দিয়েছে, তুই প্রমাণ করে দেখা এটা গ্রুপ তৈরি হয়। কি অপারেশনের রেসপেক্টে? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তার রেসপেক্টিভ গ্রুপ তৈরি হয়, এটা তোকে প্রমাণ করে দেখাতে হবে। সিম্পলি ওটুর ক্ষেত্রে দিতে পারে, বা তোর এর আগে যেগুলো করিয়েছে বোধহয় জিএল বা এসএল, এগুলোর ক্ষেত্রে ঠিক করে দেখতে পারিস এরকম ধরনের ম্যাট্রিক্স যদি দিয়ে দেয়, কোনটা কি গ্রুপ হচ্ছে না হচ্ছে এটা তুই সে একই রকম ভাবে দেখতে পারিস। ম্যাট্রিক্সটা তোদের দিয়ে দিল। তো এই এই একই রকমের জন্য ধরনের ধর, আমি তোদেরকে যখন ক্লাসরুমে যেটা পোস্ট করেছিলাম, একটা প্রবলেমের সিট পোস্ট করেছিলাম, প্রবলেমের সিটটা পোস্ট করেছিলাম, প্রবলেম, এই যে এটা কি, হ্যাঁ, এখানে আমি তোদেরকে দেখ যে লাস্ট 1 2 3 4 5 6 7টা যেটা প্রবলেম আছে, হ্যাশ মার্ক দেওয়া রয়েছে। ধর প্রথম প্রবলেমটা কি বলছে, যে লেট জিবি জি দ্য সেট অফ অল রিয়েল টু ক্রস টু ম্যাট্রিসেস, তাদের ফর্মটা কিরকম এ বি সি ডি, যেখানে এডি মাইনাস বিসি নট ইকুয়ালস টু 0। এখন কেউ কি বলতে পারবে এডি মাইনাস বিসি নট ইকুয়ালস টু 0 মানে কি? এই যে এইখানে লেখা আছে এডি মাইনাস বিসি নট ইকুয়ালস টু 0, এটা মানে কি? কেউ বলতে পারিস এডি মাইনাস বিসি? শুনতে পাচ্ছিস তো সবাই? হ্যালো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আর শুনতে যদি পাস, মাঝে মাঝে লোকজন একটু, তোরা একটু সার শব্দ করিস, নাহলে আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে আমি একা বকে যাচ্ছি। তো এডি মাইনাস বিসি, এ দেখ, এডি মাইনাস বিসি, দিস ইজ নাথিং বাট ডিটারমিনেন্ট, আর কিচ্ছু নয়, ঠিক আছে? এটাই তো ডিটারমিনেন্ট, এই টু ক্রস টু ম্যাট্রিক্সের এটাই তো ডিটারমিনেন্ট। তো এটা নট ইকুয়ালস টু 0, এটা নট ইকুয়ালস টু 0 দেওয়া আছে মানে কি? কোন মানে ধরনের মানে মানে, ইনভার্সটা স্যাটিসফাই করবে। হ্যাঁ, তার মানে ইনভার্টেবল ম্যাট্রিক্স, তাই তো? ইন ক্রসিং বা এটা হুম। টু ক্রস টু, তার মানে এটা বেসিক্যালি হচ্ছে জিএল, যে গ্রুপটা জিএল গ্রুপ, ঠিক আছে? কিন্তু আরো হুম। একটা বোধহয় কিছু বলে টলে দিয়েছি, যে রেশনাল নাম্বার, এরকম কিছু একটা বলেছে। তো প্রুভ দ্যাট জি ফর্মস এ গ্রুপ আন্ডার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এই ধরনের কথা বলেছে, যে এটা তোকে গ্রুপ প্রমাণ করতে হবে। তো এই ধরনের সামস বাঁধার আরেকটা পরেরটা দেখ, লেট জি বি দ্য সেট অফ অল টু ক্রস টু ম্যাট্রিসেস, এই ফর্মে রয়েছে, যেখানে এই এই এলিমেন্টটা 0, আর একটা তোকে বলে দিয়েছে যে এডিটা 0 নয়, এডি। এখন এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট কত? এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট হচ্ছে দেখ এডি মাইনাস বি ইন্টু 0, তার মানে কিন্তু 0, তার মানে হয়ে দাঁড়ালো হুম। এডি। তাহলে যেখানে এডি নট ইকুয়ালস টু 0 মানে ডিটারমিনেন্টটা নট ইকুয়ালস টু 0, তার মানে এই ম্যাট্রিক্সটা ইনভার্টেবল ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা তোকে দিয়ে দিয়েছে, এই এতগুলো জিনিস তোকে বুঝে নিতে হবে। প্রমাণ করতে হবে যে প্রুফ দ্যাট জি ফর্মস এ গ্রুপ আন্ডার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এবং এটা কি অ্যাবেলিয়ান। তোকে এই ফর্মটা দিয়েছে যার এই এলিমেন্টটা 0, তুই যখন ক্লোজার প্রপার্টি করবি এই দুটো এলিমেন্টকে, এই দুটো ম্যাট্রিক্স নিবি ধর, নিয়ে তুই মাল্টিপ্লিকেশন করলি, মাল্টিপ্লিকেশন করে নতুন একটা ম্যাট্রিক্স পেলি, সেই ম্যাট্রিক্সটারও কিন্তু এই এলিমেন্টটা যেন 0 হয়,
তবেই সেই এলিমেন্টটা, সেই ম্যাট্রিক্সটা এই জিএস সেটের মধ্যে থাকবে। এগুলো তোকে এনশিওর করতে হবে সব কটাতেই। ধর এই স্ট্রাকচারটা যখন নিয়েছিস, এই ধরনের ম্যাট্রিক্সের স্ট্রাকচার নিয়েছিস, এটা এ ইনভার্স 0 0, তো এই ধরনের ম্যাট্রিক্সকে ধর আমার একটা ম্যাট্রিক্স নিলি, আরেকটা ধর বি দিয়ে নিলি, বি বি 0 0 বি ইনভার্স, দুটো ম্যাট্রিক্সে গুণ করলি, গুণ করে থার্ড একটা ম্যাট্রিক্স হলো। সেই ম্যাট্রিক্সটারও যেন এই পোর্শন দুটো 0 হয়, আর এটা এ আর এটা এ ইনভার্স, মানে এখানে যে এলিমেন্টটা থাকবে এইখানে সেই এলিমেন্টের ইনভার্স এলিমেন্টটা থাকবে, সেটা যেন হয়। তাহলে এই পুরো স্ট্রাকচারটা তবেই স্যাটিসফাই হবে, তবেই তোর ওই ক্লোজার প্রপার্টি তোর সেটা স্যাটিসফাই হবে। প্রথম P1 যেটা ক্লোজার প্রপার্টি, এটা মিলারি এরকম। তো এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর ধর এখানে রয়েছে 2x2 ম্যাট্রিক্স, এটা জেনারেল ম্যাট্রিক্স দিয়েছে দেখতে পাচ্ছি। এবিসিডি গুলো হচ্ছে ইন্টিজার মডিউলো 2। ওই ইন্টিজার মডিউলো 2 মানে 2 দিয়ে ভাগ করলে কি কি ভাগশেষ থাকে, 0 আর 1, তাহলে 0 আর 1 বারের মধ্যে সবাই রয়েছে। such that AD minus BC not equals to 0, 0 মানে এখানে 0 বার বেসিক্যালি। তো ইউজিং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন as the operation in G prove that G is a group of order 6। এটা গ্রুপের অর্ডার হচ্ছে 6টা এলিমেন্ট থাকবে সমস্ত বলেছে। তো দেখতে পারিস চেষ্টা করে। তো এইগুলো তোদের পক্ষে একটু হয়তো একটু শক্ত হয়ে যাবে, কিন্তু এই 2-3টে প্রবলেম, প্রথম 3-4টে প্রবলেম, এগুলো তোদের স্ট্যান্ডার্ডে, এগুলো তোরা 2-3টে প্রবলেম এগুলো করতে পারিস, চেষ্টা করতে পারিস। যদি মনে হয় 24-25 চেষ্টা করতে পারিস, কিন্তু 24-25 তোদের আসবার কথা নয়, এগুলো তোদের সিলেবাসের অন্তর্গত হওয়ার কথা নয়। এগুলো একটু একটু নন ট্রিভিয়াল প্রবলেম আছে, কারণ যেহেতু ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো মডিউলো দেওয়া আছে, তো সেটা জেনারেলি তোদেরকে করানো হয় না। এগুলো অনার্সের জন্য ঠিক আছে। তো এই প্রথম 2-3টে প্রবলেম যেগুলো এই ধরনের প্রবলেম, বা তোদের কাছে যদি বই থাকে দেখবি, বা আমি একটা বই দিয়েছি, ওই বইতেও দেখবি এরকম কিছু প্রবলেম নিশ্চিতভাবে ম্যাট্রিক্সের পাবি। এরা ম্যাট্রিক্সের বিভিন্ন রকম স্ট্রাকচার দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা 3x3 তো হতে পারে, তো জেনারেলি 2x2 দেয়, কারণ 2x2 তে ব্যাপারটা অনেকটা সহজ হয়, করতে বুঝতে সুবিধা হয়। তো এই জিনিসগুলো একটু চেষ্টা করে দেখবি সবাই। আচ্ছা, এবার যেটা বলা সেটা হচ্ছে আগের দিন যে জায়গায় আটকে গেলাম, তো সেটা হচ্ছে আহ, আমি যে জায়গায় জিনিসটা পড়ালাম পুরোপুরি রিয়েল নাম্বারের উপর, সেই একই জিনিস কমপ্লেক্স নাম্বারের উপর বা কমপ্লেক্স ডোমেনে স্টাডি করা যায়। কমপ্লেক্স ডোমেনে স্টাডি করা যায় বলতে, আমি ম্যাট্রিক্সের যে এলিমেন্ট গুলো সেগুলো রিয়েল নাম্বার নিয়েছিলাম, সেগুলোকে যদি রিয়েল নাম্বার না নিয়ে কমপ্লেক্স নাম্বার নিই, জেনারেল জায়গায় ডোমেনে চলে গেলাম, কমপ্লেক্স নাম্বার নিই, তাহলে আমি যে গ্রুপটা তৈরি করতে পারি সেটা হচ্ছে GLNC। আগেরটা ছিল GLNR, এখন সি, গ্রুপ অফ n ক্রস n ইনভার্টেবল কমপ্লেক্স ম্যাট্রিসেস, এইরকম যদি নিই। তো এবং জিএল যেহেতু নিচ্ছি, ওখানে যেমন ইনভার্টেবল ছিল, এখানে ইনভার্টেবলই নেবো অবশ্যই। তো এই জিনিস, এই গ্রুপ ভাবি। তো তারপর থেকে এরপর আরেকটু তুই স্টাডি করতে পারিস, ওখানে যেমন অর্থগোনাল গ্রুপ ছিল, এখানে অর্থগোনাল গ্রুপের ইকুইভ্যালেন্ট একটা গ্রুপ রয়েছে, সেটা হচ্ছে ইউ অফ এন, এটা এন, এগুলো সব এন, বুঝতে অসুবিধা হয় এন। তো এটা হচ্ছে এই ধরনের গ্রুপকে বলে ইউনিটারি গ্রুপ। ইউনিটারি গ্রুপ, ওখানে অর্থগোনালের করেসপন্ডিং অপারেশন, এখানে সেটা হচ্ছে ইউনিটারি অপারেশন। এখন কেউ যদি জিজ্ঞাসা করে ইউনিটারি অপারেশন মানে কি, বা ইউনিটারি বলতে কি বোঝানো হচ্ছে, ইউনিটারি বলতে এমন সেই ধরনের ম্যাট্রিক্স গুলোকে আমরা নিচ্ছি যা সেই ম্যাট্রিক্স, আর সেই ম্যাট্রিক্সের স্টার অপারেশন করার পর সেই ম্যাট্রিক্স আগে পরে যেদিক দিয়ে খুশি গুণ করিস আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্ডারে। তো স্টার অপারেশনটা কি, স্টার অপারেশনটা নতুন কোনো নেই, ওখানে যেমন অর্থগোনাল অপারেশন ছিল, এখানে অর্থগোনাল অপারেশন দেখবি, খেয়াল করে দেখবি ওখানে দেখ, যখন অর্থগোনালের কথা বলেছিলাম, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই এন নিয়েছিলাম, একদম সেম অপারেশন এইখানেও। এ ট্রান্সপোজের বদলে রয়েছে এ স্টার। স্টারটা হচ্ছে কিছুই না, হচ্ছে তুই কনজুগেট আর ট্রান্সপোজ এই দুটো অপারেশনকে নিতে হবে, মানে তুই আগে একবার তুই ম্যাট্রিক্সটাকে তুই ট্রান্সপোজ করে নিয়ে প্রত্যেকটা এলিমেন্টের কনজুগেট এলিমেন্ট গুলো, কনজুগেট বলতে এ প্লাস আইবি থাকলে এ মাইনাস আইবি করে নিতে হবে, আর কিছু না। তো সেই জন্য এই অপারেশনটাকে অনেক সময় বলা হয় কনজুগেট ট্রান্সপোজ অপারেশন। তো একটা ম্যাট্রিক্সকে কনজুগেট ট্রান্সপোজ করার পর যে ম্যাট্রিক্সটা দাঁড়ালো, সেই ম্যাট্রিক্স আর অরিজিনাল ম্যাট্রিক্স গুণ করে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাস, তাহলে সেই ধরনের অপারেশন, এগুলো হচ্ছে ইউনিটারি, সমস্ত ম্যাট্রিক্স যার যদি আইডেন্টি হয় সেই ধরনের ম্যাট্রিক্স গুলোকে আমরা বলি ইউনিটারি ম্যাট্রিক্স। আর এই ইউনিটারি ম্যাট্রিক্স গুলো একটা গ্রুপ তৈরি করে, সেটা হচ্ছে ইউনিটারি গ্রুপ। সিমিলারলি ইউনিটারি থেকে স্পেশাল ইউনিটারি গ্রুপ এখান দিয়ে আনা যায় একই রকম ভাবে। স্পেশাল ইউনিটারি মানে বুঝতেই পারছিস, ডিটারমিনেন্ট 1 করে নেওয়া হয়, আর এখানে ডিটারমিনেন্ট প্লাস মাইনাস 1 এর সম্ভাবনা রয়েছে, সেটাকে 1 করে নেওয়া হয়।
তো এই ধরনের কিছু ইনক্লুশন তুই এখানে পাবি। এসইউটা হচ্ছে ইউ এর সাবগ্রুপ, ইউটা আবার জিএল এর সাবগ্রুপ। তো এই ধরনের জিনিস পাবি। আর এখানে আমি লিখে রেখে দিয়েছি যে টু ক্রস টু যদি ম্যাট্রিক্স নিস, কমপ্লেক্স ম্যাট্রিক্স নিস, তাহলে এইটাই জেনারেলি এরকম ফর্মে দেখতে হয়। জেনারেলি নর্মাল একদম জিএল এর মধ্যে থেকে যদি নিস এরকম ভাবে দেখতে হয়। তো এর পরবর্তীকালে জেনারেলি যখন আমরা এই ধরনের কমপ্লেক্স তোর ম্যাট্রিক্স খুব বহুভাবে ইউজ করি আমরা, যখন তার কোয়ান্টাম মেকানিক্স করি বা করি, তো সেখানে যেহেতু সমস্ত ম্যাট্রিক্স এগুলো সমস্ত স্ক্রডিঙ্গার ইকুয়েশন পড়িস বা মনে রাখিস, জানি না কি আছে, তো ওখানে সমস্ত এই কমপ্লেক্স নাম্বারটা, কমপ্লেক্স সিস্টেমটাকে ওখানে কোয়ান্টাম মেকানিক্স এর ম্যাথামেটিক্স এর সাথে রিলেট করে কমপ্লেক্স কোয়ান্টাম মেকানিক্সটা গড়ে উঠেছে। তো অবভিয়াসলি সেখানে যে অ্যালজেব্রা বা সেই যে ধরনের জিনিস স্টাডি হয়, সেখানে এই ধরনের গ্রুপ খুব নর্মালি চলে আসে। হ্যাঁ, মানে হয়তো প্রত্যেক পাতায় পাতায় পাবি এরকম এই ধরনের গ্রুপ এবং তার প্রপার্টি। আমি তো কোনো প্রপার্টি বলতে পারবো না তোদেরকে এই মুহূর্তে। তো এই গ্রুপগুলোর প্রচুর প্রচুর প্রপার্টি রয়েছে, মানে ইভেন একটা গ্রুপ নিয়ে একটা বই লেখা যায় এরকম ব্যাপার। তো এদের অ্যালজেব্রা আছে, লাই অ্যালজেব্রা বলে। তো সেই লাই অ্যালজেব্রার প্রচুর বই পাওয়া যায়, প্রচুর লোকে স্টাডি করে, খুব অ্যাডভান্স টপিক। তো এই ধরনের জিনিস রয়েছে। যাই হোক, আর স্টার অপারেশনটা এটা এরকম এ স্টার। তোরা যদি মনে হয় চেষ্টা করে দেখতে পারিস, সেগুলো জেনারেলি তোদের খুব একটা আসবে না, তবু নামগুলো জানিয়ে রাখলাম মোটামুটি। তো যদি কোথাও আসে বা সেগুলো তোরা যাতে অন্তত করতে পারিস কিছুটা। ইউনিটারি ম্যাট্রিক্স মানে হচ্ছে যখনই কোনো ইউনিটারি ম্যাট্রিক্স বলবি, ইউনিটারি ম্যাট্রিক্স মানে হচ্ছে এই ধরনের ম্যাট্রিক্স। তখনই বুঝে যাবি আমরা কমপ্লেক্স ডোমেনে ঢুকে গেছি। আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে যেটা অর্থোগোনাল ম্যাট্রিক্স বলছিলাম, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে সেটা ইউনিটারি ম্যাট্রিক্স বলছি। ঠিক আছে, ওখানে অর্থোগোনাল থেকে স্পেশাল অর্থোগোনাল, এখানে স্পেশাল ইউনিটারি। ঠিক আছে, তো একই রকম ভাবে এই ধরনের ইনক্লুশন ওখানেও যেরকম একই রকম ইনক্লুশন ছিল, সেগুলো অর্থোগোনাল আর স্পেশাল অর্থোগোনাল দিয়ে, আর সমস্ত রিয়েল নাম্বার ছিল। তো এখানে সমস্ত কমপ্লেক্স। তো এই হচ্ছে কমপ্লেক্স সমস্ত চিত্রটা। তো এখান থেকে কিছু জানার যদি থাকে বলতে পারিস এখান থেকে। আর আমি এই মুহূর্তে আর কিছু বলতে চাইছি না, জাস্ট এগুলো যথেষ্ট। তুই যা তোরা জাস্ট গ্রুপ প্রপার্টি গুলো স্টাডি করিস, মানে বা অঙ্ক যেগুলো দিয়েছি বা বই যদি করে দেওয়া থাকে বা করতে দেওয়া থাকে ওই বইটাতে থাকবে নিশ্চিতভাবে ম্যাট্রিক্স। তো সেইগুলো করিস। আহ, কারণ এই বইটা আমি প্রবলেম গুলো একবার চোখে দেখায় দিয়েছিলাম, যে তখন পড়ে দেখছি একটু ট্রিভিয়াল আছে, মানে নন ট্রিভিয়াল আছে লাস্টের দু একটা প্রবলেম। তো সেটা আপাতত তোদের দরকার নেই, প্রথম দু তিনটে প্রবলেম করতে পারিস এই বইটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আর কিছু আশা করি বলার নেই, সমস্যা নেই। তো থাকলে বলিস। আর তাহলে এটা আমি আপাতত বন্ধ করলাম, এটা আপাতত আমার এই মুহূর্তে কাজে লাগছে না। এই একটা হ্যাঁ, প্রবলেম তোদেরকে দিলাম। তো হ্যাঁ এরপর হ্যাঁ বল। বলছি এক্সাম মানে কত অবধি থাকবে? আপনি লাস্ট অবধি যতটা পড়াবেন? না না, এত দূর এক্সাম দিয়ে লাভ নেই, করতে পারবি না যেহেতু। তুই নর্মালি পড় না, তুই ধর আমি যেদিনকে বলেছিলাম ওই দিন বললাম এই সমস্ত কিছু থাকবে না, চাপ নেওয়ার কিছু নেই। তুই নর্মাল একদম প্রথম দিকে তোর ওই রিলেশন ম্যাপিং, হ্যাঁ, আর গ্রুপ থিওরির রেসপেক্টে খুব বেসিক এক্সাম্পল যেগুলো, ঠিক আছে। তো বড় জোর যদি মনে করিস তাহলে ওই সাব গ্রুপটা, এর বেশি কিছু পড়ার দরকার নেই। ঠিক আছে, ম্যাট্রিক্স ফ্যাট্রিক্স আমি দেবো না, ম্যাট্রিক্স আপাতত এই মুহূর্তে দিচ্ছি। একদম প্রথমের দিকে টপিক গুলো যেগুলো পড়িয়েছি, গ্রুপ থিওরি তো মানে প্রথম দিকটা। আর ওদিকে দেখবি রিলেশনের অনেক কিছু থিওরেম আছে, অনেকগুলো রেজাল্ট রয়েছে। রিলেশন কোনটা একটা রিলেশন দিয়ে, মোটামুটি এই ধরনের কোশ্চেনই আসবে তোর, এই রিলেশন দিয়ে সেটা কি রকম টাইপের রিলেশন, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এই ধরনের প্রবলেম, বা একটা ফাংশন ফাংশন দিয়ে ইনজেক্টিভ বা সাবজেক্টিভ। এই যে এই ধরনের প্রবলেম গুলো প্রথমে কতগুলো ক্লাসে করিয়েছি, ওই সমস্যাই থাকবে এখানে। গ্রুপ থিওরি ম্যাক্সিমাম যদি আমি দিই, তাহলে তোকে গ্রুপ একটা যেমন স্ট্রাকচার দিয়ে দিলাম, ম্যাট্রিক্স দেবো না, নর্মাল কিছু। তো সেটা গ্রুপ প্রমাণ করতে দিলাম বা বড় জোর সাব গ্রুপ। ঠিক আছে, ইয়েও দেবো না, তোর ওটার নাম কি, সাইক্লিক পড়েছি, সাইক্লিক দেবো না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নোটিশটা আমার দেওয়া হচ্ছে, নোটিশটা দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা তোর করানোর থাকে, একটা ইজি জায়গা আছে আবার একটা শক্ত জায়গা আছে। আজকে ভাবছি ইজিটাই করিয়ে দিই, ইজিটা করলে সুবিধা। তো ইজিটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোর তোদের অলরেডি পড়িয়ে দিয়েছি, সেটাকে আরেকটু রিফাইন করবো। তোদের একটা জিনিস পড়িয়ে দিয়েছি, সেটাকে একটু রিফাইন করবো, সেটা হচ্ছে পারমুটেশন। আচ্ছা, পারমুটেশন গ্রুপ পড়ানোর আগে দুটো রেজাল্ট বলি, দুটো রেজাল্ট এরা এটা তোরা চেষ্টা করবি। এক্সারসাইজ এটা আমি পড়াতে ভুলে গেছি। প্রুভ দ্যাট, খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট, ইউনিয়ন অফ টু গ্রুপ
ইউনিয়ন অফ টু ইন্টারসেকশন। is a group। এই জিনিসটা তোরা একটু ভাবনা চিন্তা করবি যে দুটো গ্রুপ দেয়া আছে, এই দুটো গ্রুপ ধর, দুটো গ্রুপের যদি আমরা ইউনিয়ন করি, ইউনিয়ন করা মানে দুটো গ্রুপ তো দুটো সেট, বেসিক্যালি সেট, তার মধ্যে অপারেশন রয়েছে, সেই অপারেশন দুটো একই টাইপের অপারেশন, মানে একই অপারেশন ধরে নিতে হবে, নাহলে ইউনিয়ন করার করে নতুন গ্রুপ তৈরি করার কোনো প্রশ্ন উঠছে না। তো সেই দুটো গ্রুপের যদি বা সেট দুটোর যদি ইউনিয়ন করিস, ইউনিয়ন করে যে সেট দুটো পেলি, ধর এটা এইচ, এটা ধর জি, তো এইচ ইউনিয়ন জি, এটা গ্রুপ হতেও পারে নাও হতে পারে, হ্যাঁ, গ্রুপ অর নট গ্রুপ, কখন হতে পারে কখন না হতে পারে এটা তোকে স্টাডি করতে হবে। আর কিন্তু এইচ ইন্টারসেকশন জি, এই দুটো গ্রুপ দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, এটা গ্রুপ, যদি এইচ ইন্টারসেকশন জি, এটা সবসময় গ্রুপ। এইটা গ্রুপ হবে কখন? এটা গ্রুপ হবে অনলি হোয়েন এইচটা যদি জি এর মধ্যে থাকে অথবা জিটা এইচ এর মধ্যে থাকে, মানে একটা অন্যটা যদি সাবসেট হয়, সাবগ্রুপ না সাবসেট। তো একটা অন্যটার মধ্যে যদি থাকে, যদি এইচটা যদি জি এর মধ্যে থাকে, তাহলে এইচ আর জি এর ইউনিয়ন করলে কি হবে? এইচটা যদি জি এর মধ্যে থাকে, এইচ আর জি, এইচ সেটটা এটা সেট হিসেবে ভাবে, এই সেটটা যদি জি সেটের মধ্যে থাকে, তাহলে এইচ ইউনিয়ন জি করলে কি হবে তুই বলতে পারিস? জি জি হবে। জি হবে, আর উল্টা করলে এইচ হবে। তো দেখ এটা ট্রিভিয়াল কেস, কিন্তু এই যে যখন গ্রুপ হবে, এই হওয়াটা ট্রিভিয়াল কেস, একটা অন্যটার মধ্যে থাকলে তখন গ্রুপ হবে, কারণ সেটা নিজেই গ্রুপ, ঠিক আছে, ইউনিয়ন করলে নিজেই হচ্ছে, সুতরাং গ্রুপ হয়ে যাচ্ছে। কিন্তু ইন জেনারেল সেটা গ্রুপ হবে না, এটার একটা এক্সাম্পল দরকার, এটার একটা এক্সাম্পল দরকার, এটা এক্সাম্পল ছাড়া হবে না। আমি যা তোদেরকে এক্সাম্পল দিয়েছি আজ অব্দি, তার মধ্যেই রয়েছে এক্সাম্পল, খুঁজবি। আর এইটা প্রুভ করতে হবে, এটা প্রুভ করতে হবে যে এইচ এর সাথে জি এর যদি আমি ইন্টারসেকশন নিই, তাহলে যে সেটটা তৈরি হয় সেই সেটটা সেম অপারেশনের রেসপেক্টে গ্রুপ তৈরি করবে, সেম অপারেশন, সেম কি এখানে আর এখানে সেম অপারেশন, কিন্তু মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু মানে এই থিওরেমটা একটু আর একটু ইনভলভ, কারণ অত ইনভলভ তোদেরকে আমি বলতে পারছি না কেন ইনভলভ, তুই খেয়াল করে দেখ এখানে এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, দুটো কিন্তু স্বতন্ত্র গ্রুপ হলে হবে না, মানে ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ নয় এরকম ব্যাপারটা। এখানের যে অপারেশনটা আর এখানের অপারেশনটা সেম, সেম কি করে হয়? সেম হওয়া মানে এটা একটা লার্জার কোন একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের এই দুটো হচ্ছে সাবসেট, ঠিক আছে, অনেক বইতে এইভাবেই বলা থাকে যে একটা লার্জার গ্রুপ রয়েছে, এই দুজন হচ্ছে সাবসেট, তার মানে এরা হচ্ছে সাবগ্রুপ। এই পুরো থিওরেমটা সাবগ্রুপের সেন্সে বলা হয়, যে একটা গ্রুপের দুটো সাবগ্রুপ রয়েছে, সেই সাবগ্রুপ দুটোর ইউনিয়ন মে নট বি আ সাবগ্রুপ, কিন্তু ইন্টারসেকশন শুড বি আ সাবগ্রুপ। তাহলে এখানে অনেক জায়গাতেই গ্রুপ শব্দটা লিখবে না, সাবগ্রুপ লিখবে, ঠিক আছে, অনেক বইতেই লেখা থাকবে। তার কারণ এই সমস্যা হচ্ছে এই অপারেশনটা। তাহলে একটা যদি বড় মাদার গ্রুপ থাকে, তাহলে এই দুজনের যে অপারেশনটা চাইল্ডের, ওই মাদার গ্রুপ থেকে ডিরাইভ করা হয়। কিভাবে সাবগ্রুপে মাদার গ্রুপ থেকে অপারেশনটা ডিরাইভ করা হয় সেটা আমরা জেনে গেছি, জাস্ট রেস্ট্রিকশন ইম্পোজ করে দেওয়া হয়, যে ওখানে যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে হচ্ছিল, এখন ওই সেম অপারেশন এই এই গ্রুপের দুটো এলিমেন্টের মধ্যে হবে, ব্যাস দ্যাটস অল। তাহলে আমার কাছে এটা সাবগ্রুপ বা সেই স্ট্রাকচারটা এখানে পাচ্ছি। তো এইটা তোরা চেষ্টা করে দিবি, অন্তত এইটা চেষ্টা করে দিবি, এটা একটু, এটা প্রুফ, এটা হাতে কলমে করতে হবে, যে কেন হচ্ছে না বা এই কেন হচ্ছে গ্রুপ, এটা প্রমাণ করে দেখাতে হবে যে সত্যি সত্যি এটা গ্রুপ অথবা সাবগ্রুপ প্রমাণ করে, ঠিক আছে, আমি যে স্ট্রাকচারটা বললাম সেইভাবে সাবগ্রুপ প্রমাণ করে দেখা, দুটো গ্রুপের সাবগ্রুপের ইন্টারসেকশন একটা সাবগ্রুপ তৈরি হচ্ছে। তো এটা করে চেষ্টা করে দেখিস। আচ্ছা, ও আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম বারবার, সেটা হচ্ছে বলতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে আগের দিনও আমি বললাম যে সত্যি ব্যাপারটা বোঝানোটা খুব শক্ত, কিন্তু আমি জানি না কি বলবো। সেটা হচ্ছে ধর ওই যে লিনিয়ার শব্দটা বলেছিলাম, লিনিয়ার গ্রুপ, জেনারেল লিনিয়ার গ্রুপ, এই শব্দটা তোদেরকে বলেছিলাম। তো আমি সেখানে এই লিনিয়ার, এই লিনিয়ার শব্দটার মানে কি শোনা যাচ্ছে তো? মানে কি একটা আওয়াজ হলো? হ্যাঁ
শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। লিনিয়ার শব্দটার মানে কি? লিনিয়ার শব্দটার একটা স্পেশাল মানে আছে। কোথাও কোন একটা ফাংশন, এই ফাংশনকে আমরা লিনিয়ার ফাংশন বলি কখন? লিনিয়ার লিনিয়ার ফাংশন বলি ধর একটা ফাংশন, সেটাকে ধর আলফা এক্স প্লাস বিটা ওয়াই এরকম একটা এলিমেন্টের উপর যদি অ্যাক্ট করে, এবং এখানে আলফাটা হচ্ছে কনস্ট্যান্ট, এক্স আর ওয়াই হচ্ছে, আমরা সহজ কথায় এই ফাংশনটা কেন, হ্যাঁ উনি বলছেন 999 এর এখন অফার চলছে, সব কোভিড থেকে শুরু করে সব টেস্ট হয়ে যাচ্ছে। কার? B12, B16, B25 কার? আমার? দুজনে দেখুন, এটা যেটা কোম্পানি দিচ্ছে দিচ্ছে। এক মিনিট তোরা একটু হোল্ড কর। 5 মিনিটের মধ্যে বলে শুনে যাচ্ছে, কি ব্যাপারটা হচ্ছে আমি বুঝতে পারছি না। একবার শুনে যান ওনার করতে পারে। করে নাও না, করে নাও, তোমারটা করে নাও। কোভিড প্রবলেমটা কি করে টেস্ট হবে দেখো, কোভিড আচ্ছা হ্যালো, শোনা যাচ্ছে? দেখ, হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছিস? দেখ, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমি যেটা বলছিলাম, তাহলে এটাকে লিনিয়ার গ্রুপ কেন বলছে? লিনিয়ার গ্রুপ, সরি, লিনিয়ার কেন বলছে? একটা লিনিয়ার ফাংশনকে কখন লিনিয়ার বলবো? ইন জেনারেলি ফাংশনকে লিনিয়ার বলি এই ধরনের জিনিসের উপর যে সে যদি অ্যাক্ট করে আলফা এক্স প্লাস বিটা এফ ওয়াই এরকম ভাবে যদি সে অ্যাক্ট করে, তাহলে সেই ধরনের ফাংশনকে আমরা লিনিয়ার ফাংশন বলি। বা এটার অল্টারনেটিভ দুটো ক্রাইটেরিয়া রয়েছে, এফ অফ এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এফ এক্স প্লাস এফ ওয়াই, আর এফ অফ ধর কে ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু কে এফ অফ এক্স। ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা এই আবারও বলছি, এই জিনিসগুলো বুঝতে গেলে লিনিয়ার অ্যালজেব্রা ছাড়া তোর সেটা বোঝা খুব সম্ভব নয়। তো কারণ এখানে যে কে ব্যাপারটা, কেটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা অ্যাজ ইফ এরকম ভাবতে পারিস যে এফ অফ টু এক্স এটা সমান সমান টু ইন্টু এফ এক্স, এরকম টাইপের। এই কেটা কিন্তু কনস্ট্যান্ট, এটা এই কেটার যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু এক্স এর স্ট্যান্ডার্ডে নয়, এক্স হচ্ছে আলাদা জিনিস, কে হচ্ছে আর একটা কনস্ট্যান্ট সেই হিসাবে। তো সেখানে এই আলফা বিটা গুলো এরকম সেরকম কনস্ট্যান্ট কিছু, ঠিক আছে? আলফা বিটা গুলো কনস্ট্যান্ট, আর এক্স ওয়াই ধর ভেরিয়েবল, ঠিক আছে? ধর রিয়েল নাম্বারের উপর কোনো একটা ফাংশন রয়েছে আমাদের কাছে, তো সেই এক্স ওয়াই যেমন আমাদের রিয়েল নাম্বারের যে এক্স ওয়াই যেরকম হয় সেরকম। আর তাহলে সেটা যদি এইরকম ভাবে অ্যাক্ট করে, সেটাকে আমরা বলি
লিনিয়ার ফাংশন। এখন এই যখনই আমি তোকে এই জেনারেল লিনিয়ার গ্রুপ বা এরকম কিছু বলছি, তো সেই বলা মানে হচ্ছে বেসিক্যালি সেটা একটা ম্যাট্রিক্স, সেটা 2x2 হোক বা 3x3 হোক বা 4x4 হোক, সেগুলো কোনো না কোনো ম্যাট্রিক্স। তো ইন জেনারেল কি হয়, ওই যে ম্যাট্রিক্স গুলো, সেই ধর এটা একটা 2x2 কোন একটা ম্যাট্রিক্স এ বি সি ডি। এখন এই 2x2 ম্যাট্রিক্সের একটা খেয়াল করে দেখবি, আমি একটা কন্ডিশন প্রথমেই নিয়ে নিয়েছি যে এবি মাইনাস বিসি নট ইকুয়ালস টু 0। তার মানে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টটা 0 নয়। এই ডিটারমিনেন্ট 0 না হওয়ার ফলে কি হয়, এই রো গুলো অথবা কলাম গুলো, এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, এবং লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে আহ, কি বলবো, এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ম্যাট্রিক্স হিসেবে এগুলো কাজ করে যখন লিনিয়ার অ্যালজেব্রা পড়বি। তো সহজ কথায় মানে এই ধর এরকম এই রো গুলো অথবা কলাম গুলো যে কোনো ভাবে বলতে পারিস, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। মানে এই রো গুলো হতে পারে, এই সরি কলাম গুলো হতে পারে এসি বিডি, এরা এক একটা ভেক্টর হিসেবে কাজ করে। এবং এই যে ট্রান্সফরমেশনটা দেওয়া হচ্ছে, এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হিসেবে কাজ করে, যেটা কি করে, একটা ভেক্টর স্পেস যখন আমরা নিই, ভেক্টর স্পেসের যে ভেক্টর গুলো থাকে, সেই ভেক্টর গুলোকে, যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি ভেক্টর আমার কাছে থাকে, সেই লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর গুলোকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভাবেই সে ট্রান্সফার করে। লিনিয়ার ট্রান্সফরমেশন মানে কি, এই যে শব্দটাকে লিনিয়ার ট্রান্সফরমেশন শব্দটা বলছি, সেটার মানে কিছুই না, সেটা হচ্ছে একটা ভেক্টর স্পেসকে আরো একটা ভেক্টরে নিয়ে যায়। ঠিক আছে, বা একটা ভেক্টর স্পেস বলতে ভেক্টর গুলোর কালেকশন, সেই ভেক্টর গুলোর কালেকশনকে আর একটা কালেকশনে নিয়ে যায় উইথ স্পেশাল কন্ডিশন, যে এখানে যারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ওখানেও তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আফটার দিস ট্রান্সফরমেশন। তো দ্যাট ইজ হোয়াই ইট ইজ এ লিনিয়ার গ্রুপ, বিকজ এটা লিনিয়ার ট্রান্সফরমেশনটাকে মেনটেন করছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টে নিয়ে যাচ্ছে, এবং সেটা নিয়ে যাওয়ার পাওয়ারটাকে দিচ্ছে দিস ইজ ডিটারমিনেন্ট 0। এবং এটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্সটা হচ্ছে তো জেনারেলি R2 বলে, আর ক্রস আর সেটাকে জেনারেট করে। তো এরকম কিছু নিয়ম কানুন আছে। আর এই হচ্ছে লিনিয়ার ফাংশন বা লিনিয়ার ট্রান্সফরমেশন, যে শব্দটাই বলিস না কেন, বা লিনিয়ার ট্রান্সফরমেশন শব্দটা অনেক সময় বলছি। লিনিয়ার ট্রান্সফরমেশন আমি বললে জেনারেলি ম্যাট্রিক্স সেন্সে বলা হয়, লিনিয়ার ফাংশন বললে ফাংশনাল সেন্সে বলা হয়। এই ফাংশন আর ট্রান্সফরমেশন দুটো ইকুইভ্যালেন্ট, মানে একদম ইকুইভ্যালেন্ট বলবো না, ম্যাথামেটিক্যালি একটা ইকুইভ্যালেন্স দুজনের মধ্যে রয়েছে ফাংশন আর ট্রান্সফরমেশনের মধ্যে। মানে যে কোনো ফাংশনকে একটা ভেক্টর স্পেসে এরকম লিনিয়ার ট্রান্সফরমেশন আকারে লেখা যায়, আর উল্টোটাও সত্য, লিনিয়ার ট্রান্সফরমেশন থাকলে একটা ফাংশন পেতে পারিস। তো খুব সহজ কথা এইটুকুনি বলতে পারি, যে সেই জন্য এই লিনিয়ার শব্দটা এখানে এসছে, জেনারেল লিনিয়ার গ্রুপ। এটা প্রচন্ড ইনভলভ শব্দ ভেক্টর স্পেস পড়া না থাকলে, কিন্তু যেহেতু তোদের ভেক্টরের আইডিয়া রয়েছে, হয়তো লিনিয়ার ডিপেন্ডেন্স আর ইন্ডিপেন্ডেন্সের আইডিয়া রয়েছে, সেই জন্যই এতগুলো কথা বললাম। যেখানে কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটকে ও সবসময় এই লিনিয়ার ট্রান্সফরমেশন দিয়ে আর একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটে নিয়ে যাওয়া যায়। সেট বলতে এখানে বেসিস শব্দটা একটা প্রয়োজন, কিন্তু সেই বেসিস শব্দটা তোদেরকে বলতে পারছি না, তার কারণ বেসিস শব্দটা তোরা হয়তো জানিস না। তো এই হচ্ছে লিনিয়ারিটি বা লিনিয়ার জিনিসটার ফান্ডা। আর নর্মাল লিনিয়ার ফাংশন বলতে এই ধরনের ফাংশনকে বলা হয়, এইটা অথবা এই দুটো, যে কোনো এই দুটো একসাথে বলতে পারিস, অথবা এই একটাকে সিঙ্গেল বলতে পারিস। তো এটা হচ্ছে ডেফিনেশন লিনিয়ার ফাংশনের। তো যাই হোক, এর মধ্যে আমি আর বেশি ইনভলভ হব না। যেটা করব এবার সেটা হচ্ছে, তোরা অলরেডি শিখেছিস পারমুটেশন গ্রুপ। পারমুটেশন গ্রুপ একবার পড়া হয়ে গেছে, আবার পড়বো। কিছুই করবো না, জাস্ট কিছু নমেনক্লেচার নিয়ে কথা বলবো, নমেনক্লেচার আর সাইক্লিক নোটেশন নিয়ে কথা বলবো। খুব সিম্পল জিনিস, মানে সহজ কথা, আজকে খেলাধুলো করা, এখানে পড়ানোর কিছু নেই। জাস্ট একটা জিনিসকে কতভাবে আমরা লিখতে পারি, কোন কিভাবে নোটেশনে লিখতে পারি, সেই নোটেশন নিয়ে আমরা বলবো। যদি কেউ পারমুটেশন ভুলে গিয়ে থাকিস, পারমুটেশন কিছুই না, পারমুটেশন হচ্ছে একটা বাইজেকশন ম্যাপিং। তো কি করছে, একটা ধর এরকম সেট আমার কাছে রয়েছে, সেই সেটটাকে ওই সেম সেটে ম্যাপ করে দিচ্ছে। ঠিক আছে, আমি এবং সেই ম্যাপিংটা হয়ে যাচ্ছে কি, বাইজেক্টিভ ম্যাপিং। এটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং, একটা সেট থেকে ওই সেম সেটে নিয়ে যাচ্ছে। আমি তোদেরকে কি করেছিলাম, একটা এক্সাম্পল দিয়েছিলাম। আচ্ছা, তার আগে বলে দিই যে এটা একটা, এই যে বাইজেকশন গুলো, এই বাইজেকশন গুলো একটা গ্রুপ তৈরি করে। ঠিক আছে, মানে এই সেটটা যদি ফিক্সড রাখিস, এক্স সেটটা যদি ফিক্সড রাখিস, এবং এক্স সেটের উপর এই সমস্ত বাইজেক্টিভ অপারেশন গুলোর কথা যদি তুই চিন্তা করিস,
কত রকম বাইজেক্টিভ হতে পারে, বাইজেক্টিভ ম্যাপিং হতে পারে। এই সমস্ত বাইজেক্টিভ ম্যাপিং গুলো একটা গ্রুপ তৈরি করে, যেটার আমি নাম দিয়েছি পারমুটেশন গ্রুপ। আশা করা যায় এখানে ভুলবি না কিছু। এগুলো বাইজেক্টিভ ম্যাপিং গুলোর যে গ্রুপ একটা সেটের উপরে, সেটা দ্যাট ইজ গ্রুপ ইজ কল্ড পারমুটেশন গ্রুপ। এটার আরেকটা নাম সিমেট্রিক গ্রুপ। সিমেট্রিক গ্রুপ কেন বলছে এটা আবার আজকে বলতে পারবো না, এটা আবার পরের দিন বলতে পারবো। তো মানে সবই একটা অন্যের সাথে এরকম ভাবে রিলেটেড আর কি, একটা না পড়ালে আর একটা বলা যাবে না। তো পারমুটেশন গ্রুপ আপাতত এটার নাম জেনে রাখ, পারমুটেশন গ্রুপ। যেমন তোরা এক্সাম্পল পড়েছিলি S3, একটা এক্সাম্পল বলে দিয়েছিস এবং তোরা করেছিস। আশা করা যায় যে সবাই ওই টেবিলটা কমপ্লিট করেছিলি। আমি সেই S3 এলিমেন্ট গুলো সমস্ত লিখেছিলাম, F0, F1, F2, F3, F4, F5। তো এবার ওই জিনিসটাকেই আবার নতুন করে দেখছি। ধর n = 2, n এর ভ্যালু 2। n = 2 বলতে কি n না, x এর মধ্যে ধর n খানা এলিমেন্ট রয়েছে, ঠিক আছে? x এর মধ্যে n খানা এলিমেন্ট রয়েছে। এই x সেটটা ধর একটা ফাইনাইট সেট, সেই ফাইনাইট সেটের মধ্যে n খানা এলিমেন্ট রয়েছে। এখন n এর ভ্যালু যখন 2, সেই জিনিসটা তাহলে x সেটটা কি দাঁড়াচ্ছে? তুই এ বি নিতে পারিস, সিডি নিতে পারিস, হাতি ঘোড়া নিলি, দুটো বেঞ্চ নিলি, যা খুশি নিতে পারিস। ম্যাথামেটিক্যালি ভাবছি বোঝার সুবিধা হচ্ছে এরকম, 1 আর 2 এ বিও নিতে পারিস। কখনো কখনো S3 ওই এক মানে তোর ABC দিয়েও লেখে, কখনো কখনো 1, 2, 3 দিয়েও লেখে, ঠিক আছে? তিনটে এলিমেন্ট তুই যেভাবে নিবি সেটা তোর ব্যাপার। তিনটে আপেল নিতে পারিস, হ্যাঁ, এরকম নিতে পারিস, মানে মানে অ্যাবস্ট্রাক্ট কোনো জিনিসও নিতে পারিস, মানে এরকম যে ম্যাথামেটিক্যাল অবজেক্ট নিতে হবে এরকম কোনো রুল নেই। এবার যেটা হচ্ছে, এইটা যদি তোর এক্স সেট হয়, তাহলে এখানে কটা বাইজেক্টিভ ম্যাপিং তুই ডিফাইন করতে পারবি? বলতে পারবি এখানে কটা বাইজেক্টিভ ম্যাপিং হবে? এটা তো বলে ফেলা উচিত। S3 তে হয়েছিল 6টা, তাই না? S3 তে হয়েছিল 6টা, আর এটা কিন্তু S2, এটা কিন্তু S2, খুব ট্রিভিয়াল জিনিস। তাহলে এখানে বাইজেক্টিভ ম্যাপিং কটা আছে? কে বলবি? আর একটু সারা শব্দ দিয়ে, নাহলে তো আমি বুঝতে পারছি না কেউ শুনছিস না শুনছিস না। তো কটা বাজে? দুটোই থাকবে। হ্যাঁ, দুটো হবে, খুব সিম্পল। নিজে হাতে তৈরি কর না, এত সমস্যা হওয়ার কিচ্ছু নেই। দুটো ম্যাপিং তৈরি কর, একটা F1 আর একটা F2, দুটো হবে। এরপর যদি হয় তুই আমাকে খুঁজে দিস। এক যাচ্ছে একে, আরে সেম সেট থেকে সেম সেটে ম্যাপ করছে, 1, 2 কে 1, 2 তেই ম্যাপ করবে, ছবিটা দেখ না। তাহলে 1, 2 কে 1, 2তেই ম্যাপ করলে 1 যাচ্ছে ধর একে, 2 যাচ্ছে 2-এ। আর কি হতে পারে? 1 যাচ্ছে 2-এ, 2 যাচ্ছে 1-এ। আর কিছু হতে পারে? আমার তো আমি দেখতে পাচ্ছি না বাইজেক্টিভ যদি ম্যাপিং হয়। তুই যদি মনে করিস এইটা হবে, 1 যাচ্ছে 1-এ, 2 যাচ্ছে 1-এ, এটা বাইজেক্টিভ হবে না। এই ম্যাপিংটা বাইজেক্টিভ নয়। সিমিলারলি এটা যদি 1 অথবা এইটাও যদি দেখিস, 1 যাচ্ছে 2-এ, 2 যাচ্ছে 1-এ, এই তো 4টে টোটাল পসিবিলিটি হতো। এই 4টের বাইরে আর কোনো পসিবিলিটি নেই, কিন্তু কিন্তু তার মধ্যে এই দুটো বাইজেক্টিভ ফাংশন নয়। হ্যাঁ, বাইজেক্টিভ ফাংশন মানে হওয়ার শর্ত যেখানে, মানে সরি, এটা 2, 2, ঠিক আছে? তো বাইজেক্টিভ ফাংশন হওয়ার শর্ত ওই অন টু বা 1 to 1, এগুলো এখানে কোনো না কোনোটা ভায়োলেট করেই যাচ্ছে। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে যে তোর অন টুটা এখান থেকে ভায়োলেট করাচ্ছে দেখতে পাচ্ছিস, বা কারণ তোর এখানে যে কোডোমেন আর রেঞ্জ দুটো সমান হচ্ছে না। তো এই দুটো হবে না, এই দুটো কোনোভাবেই হবে না। তাহলে একমাত্র দুটো বাইজেক্টিভ যদি ফাংশন নিতে হয়, দিস অ্যান্ড দিস, ঠিক আছে? এটা স্ট্রাকচার তোরা পড়েছিস, দেখ এই অবধি সবাই ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার তো? এই দুটো বাইজেক্টিভ ফাংশন হবে, তাহলে পরীক্ষা দিবি কি করে? বাইজেক্টিভ বলতে পারছিস না, এগুলো বাইজেক্টিভ ফাংশন, এই দুটো বাইজেক্টিভ অনলি, আর কোনো বাইজেক্টিভ ফাংশন নেই এখানে। খুব সিম্পলেস্ট কেস। আমি এসছি অনেক শক্ত জিনিস বলেছি, এটা হচ্ছে খুব সিম্পল জিনিস। আচ্ছা, তাহলে এটা যদি হয় এখানে, তাহলে তুই দুটো ফাংশন পেলি, তুই তার টেবিল তৈরি করতে পারিস। এই চাস, এটা S2, কিভাবে টেবিল তৈরি করলি? একটা ফাংশন F1 আর একটা F2, আর একটা F1 আর একটা F2। তাহলে F1
কম্পোজ F2 হবে, F2 হবে F1 হবে, করে দেখিস। F1 এর সাথে F1 কম্পোজ করলে F1 হয়, এটা হয় এরকম, এরকম হবে। তো তার কারণ তোর বেসিক্যালি তুই চোখে যদি দেখিস, এইটা হচ্ছে বেসিক্যালি আইডেন্টিটি, F1টা হচ্ছে আইডেন্টিটি, ঠিক আছে? F1টা আইডেন্টিটি, আর F2 F2 স্কোয়ার হচ্ছে F1। তাহলে এই হচ্ছে দুটো এলিমেন্ট F1 এর। তো এটা হচ্ছে S2 এবং এটা একটা গ্রুপ স্ট্রাকচার তৈরি করে। এটা তোরা করে দেখলি, বা আমি তো করেই দিলাম কম্পোজিশন টেবিল বা কেলিস টেবিল, যেটাই নাম বলিস না কেন। তো এটা একটা গ্রুপ, পরিষ্কার চোখে দেখা যাচ্ছে, এর মধ্যে কোনো সাত পাঁচ নেই। এবার এখানে একটা নোটেশন আছে, যেটাকে আমরা বলি সাইকেল নোটেশন। সাইকেল নোটেশন, সাইকেল নোটেশনে কি বলছে, F1টা কি, F1টা করছে দেখ, এককে একে নিয়ে যাচ্ছে, দুইকে দুই নিয়ে যাচ্ছে, এই জায়গাটা ভালো করে বুঝবি। এককে একে নিয়ে যাচ্ছে, দুইকে দুইয়ে নিয়ে যাচ্ছে, তাহলে এফ কে এরকম ভাবে লেখা হয় F2, F2টা এককে দুইয়ে নিয়ে যাচ্ছে, দুইকে একে নিয়ে যাচ্ছে। তাহলে সাইকেল মানে কি, খেয়াল করে দেখ, এককে দুইয়ে নিয়ে যাচ্ছে, আবার দুইকে একে নিয়ে যাচ্ছে, তার মানে এক আর দুইয়ের মধ্যে ও একটা এরকম একটা সাইকেল চালাচ্ছে, মানে সার্কেল অনুযায়ী ঘুরছে। এক আর দুইয়ের মধ্যে, এককে দুইয়ে নিয়ে যাচ্ছে, দুইকে একে নিয়ে যাচ্ছে, সেই জন্য F1টাকে এইরকম ভাবে লেখা হয়, জাস্ট এরকম, মানে এত বড় করে না লিখে এইরকম ভাবে লেখা হয়। এটা মানে হচ্ছে এককে দুইয়ে নিয়ে যাচ্ছে, আবার দুইকে একে নিয়ে আসছে, ঠিক আছে? সিমিলারলি F1টাকে আমি লিখিনি, তার কারণ এফটা এককে একেই নিয়ে যাচ্ছে, আবার দুইকে দুইয়ে নিয়ে যাচ্ছে, এককে এক ফিক্সড, দুইকে আবার দুই নিজের জায়গাতেই ফিক্সড, এর মানে সব এলিমেন্ট গুলোকেও ফিক্সড রাখছে। যারা ফিক্সড রাখে সেখানে তো সাইকেলের কোনো প্রশ্নই উঠছে না, সেখানে কোনো ঘোরার কোনো জায়গা নেই। সুতরাং এখানে এই গোল করে মাঝখানে ফাঁকা, আর কিছুই নেই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বেসিক্যালি যেটা, এই ধরনের এলিমেন্ট গুলি আইডেন্টিটি এলিমেন্ট, বা আইডেন্টিটি এলিমেন্ট গুলো তুই এরকম ভাবে লিখবি, জাস্ট সাইকেল লিখে মাঝখানে ফাঁকা। F2টাকে কিভাবে লিখছি তাহলে, এখানে খেয়াল করে দেখ, এক দুইয়ে যাচ্ছে, আবার দুইটা একে আসছে, তাহলে সেই জন্য এটাকে এক দুই লিখে, এখানে কোনো কমা টমা কিছু জেনারেলি দেওয়া হয় না, এরকম দিকে দুটো ব্র্যাকেট দিয়ে এরকম ভাবে লেখা হয়। এটা তুই এইভাবেও লিখতে পারিস, অর এটাকে দুইটা আগে একটা পরেও লিখতে পারিস, কারণ যেহেতু এটা সাইকেল, সাইকেলে কোথা থেকে তুই শুরু করবি তার কিন্তু কোনো ঠিক নেই। তুই সাইকেলের ক্রমটা ঠিক রাখলেই সাফিসিয়েন্ট। আমি এক থেকে শুরু করে দুইয়ে আসছি, না দুই থেকে শুরু করে একে আসছি, দুটোই কিন্তু ইকুইভ্যালেন্ট। খেয়াল কর, দুই থেকে এক, আবার এক থেকে দুই, একই সেম জিনিস, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু ভবিষ্যতে দেখবো, দাঁড়া, যখন S3 করবো তখন ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে, কারণ সেখানে কিছু আরো নন ট্রিভিয়াল জিনিস আসবে। তা n=3 এটার জন্য তুই যদি করিস, ওখানে তোর তোর F0 তো ছিল, F0টা কি হবে, F0টা এরকম দাঁড়াবে। আচ্ছা, F1, F2, F3, F4, F5। আচ্ছা, আমার সব কটা মনে নেই, আমার যে জিনিসটা মনে থাকতে পারে সেটা হচ্ছে কিভাবে এরা মুভ করছিল। ধর যে F1, F2 আর F4, F1, F2 আর F4 আমার এইটুকুনি মনে আছে। এদের ক্ষেত্রে দুটো এলিমেন্ট মুভ করেছিল আর একটা এলিমেন্ট ফিক্স ছিল। মানে F1টাকে তুই ধরে নে এইটা 1 2 3 1 3 2। আচ্ছা, F2টা হচ্ছে এইটা, এটা F3, সরি F2, এটা F1, এটা F2। আর F4 যদি থাকে, F4 এর দুইটা ফিক্স ছিল, F3টা মজার জিনিস ছিল। F3 এটা ছিল এইটা, F5 ছিল এইটা। করে চেক করে দেখি, আশা করি এইগুলোই ছিল। তো কি করে করছি, কি এবার কি হবে, কিভাবে সাইকেল নোটেশন এখানে লিখবো। F0টা লিখিনি, কারণ F0 হচ্ছে এইটা।
এটা হচ্ছে F0। এক একে রয়েছে, দুই দুইয়ে রয়েছে, তিন তিনে রয়েছে, সবাই ফিক্সড, কিছু লিখতে পারছি না, সাইকেল দিকে ফাঁকা। F1টা এক একে যাচ্ছে, দুই তিনে যাচ্ছে, তিন দুইয়ে যাচ্ছে, তাহলে খেয়াল করে দেখ এটা ফিক্সড, একটা ফিক্সড, দুই তিন নিজের মধ্যে সাইকেল করে ঘুরছে, তাহলে সেই জন্য আমি এটাকে লিখবো দুই তিন, যেটা ফিক্সড বাদ দিয়ে দেবো, লিখবো না। সিমিলারলি F2টা খেয়াল করে দেখ, এক দুইয়ে যাচ্ছে, দুই একে আসছে, তিনটা ফিক্সড, সেই জন্য এটাকে আমরা লিখছি এক দুই। এবার আমাকে বল F3টা কি হবে? তো বলতে পারি F3টা তাহলে কি 1 হচ্ছে? 2 3 ভেরি গুড, 1 2 এ যাচ্ছে, 2 3 তে যাচ্ছে, 3 আবার 1 এ আসছে, তার মানে 1 2 3 এরা সাইক্লিক্যালি এরকম ভাবে ঘুরছে। তার মানে এখানে 1, এখানে 2, এখানে 3 যদি ভাবিস, এটা ঘুরছে কিভাবে? এইভাবে। তাহলে তুই এটাকে 1 2 3 লিখতে পারিস, 2 3 1 লিখতে পারিস, বা 3 1 2 ও লিখতে পারিস। এই তিনটের যে কোনোটা তুই লিখতে পারিস, কোনো পার্থক্য নেই। তার মানে সাইকেল যখন লিখছি, এটা সাইকেল নোটেশনে, তুই এটা কোন অর্ডারে লিখছিস দ্যাট ইজ দ্য, সেটাই আমার দরকার। ঠিক আছে, অর্ডারটা মেনটেন করতে হবে 1 2 3। হ্যাঁ, কিন্তু কোথা থেকে তুই স্টার্ট করছিস সেটা আমার কাছে ম্যাটার করছে না। মানে তুই 1 থেকে স্টার্ট করতে পারিস, সেটা 2 থেকেও স্টার্ট করতে পারিস, 3 থেকেও স্টার্ট করতে পারিস। এই নোটেশনটা লেখা মানে 1 2 3 হয়ে আবার এখানে ফিরে আসছে, দিস ইজ দ্য ব্যাপার। তো এটা হচ্ছে F4 যখন দেখবি, দেখ কি আসছে বল, 1 3 এ যাচ্ছে, দুইটা ফিক্স রয়েছে, তিনটা আবার দেখ একে আসছে, সুতরাং অবভিয়াসলি এটা 1 বেশি 1 3 এই সাইকেল। F5টা বল, নিজেরা বল কত? F5টা তাহলে কত হচ্ছে? এখানে 1 2 3 না, ভালো করে দেখ, F5টা কি যাচ্ছে, 1 3 এতে যাচ্ছে, তিনটা 2 এতে যাচ্ছে, একটা 3 এ যাচ্ছে, এক থেকে শুরু করছে, 1 3 এ যাচ্ছে, তিনটা 2 এ যাচ্ছে, আবার দুইটা একে আসছে, তার মানে 1, এটা 1 3 2 হ্যাঁ 1 3 2। ঠিক আছে, এইটার সাথে এইটার পার্থক্য আছে কিন্তু, দেখ খেয়াল করে দেখ, এখানে অর্ডারিংটা পার্থক্য আছে কিন্তু। ঠিক আছে, তুই এইটাকে কোনো একটা পজিশন থেকে শুরু করেও এটার সাথে মেলাতে পারবি না, হ্যাঁ, মিলবে না কোনোদিন, কারণ এখানে একের পর 3 রয়েছে, তারপর 2 রয়েছে, এরকম ভাবে ঘুরছে, এরকম ভাবে সাইকেলে ঘুরছে 1 3 2, বা এটাকে তুই লিখতে পারিস 2 1 3, বা 1 3 2 3 2 1 2 1 3, এই তিনটের মধ্যে তুই যে কোনোটা দিয়ে লিখতে পারিস, কোনো পার্থক্য নেই। তো এইগুলো হচ্ছে নোটেশন। তাহলে নোটেশনে বুঝতে পারলি, যারা যারা ফিক্স থাকছে তাদেরকে লিখছিস না, যারা সাইকেলে ঘুরছে তাদেরকে তুই একমাত্র সেই সাইকেলটাকে তুই আইডেন্টিফাই করে সেই সাইকেলটাকে অনলি লিখে দিচ্ছিস। তো এটা হচ্ছে তোর সাইক্লিক নোটেশন। এবার এটাকে আরো জেনারেলাইজ করা যায় এই সেন্সে। আচ্ছা, তার আগে কথা বলে দিই, এইটাকে আমরা বলি কে সাইকেল, এই জিনিসটাকে বলে দিই। কে সাইকেল কাকে বলে? এইগুলোকে এক একটা সাইকেল বলে, কে সাইকেল মানে A1 A2 ডট ডট করে AK, এরকম যদি কে খানা এলিমেন্ট থাকে এগুলোকে বলে কে সাইকেল। এটা যেমন 2 সাইকেল 3 সাইকেল 2 সাইকেল 3 সাইকেল, তিনটে এলিমেন্ট থাকলে 3টে সাইকেল 3 সাইকেল, দুটো এলিমেন্ট থাকলে 2 সাইকেল, চারটে এলিমেন্ট থাকলে 4 সাইকেল। চারটে এলিমেন্ট কোথায় থাকবে? যখন এন এর যাবে, মানে এটা যদি আরো হায়ার ডাইমেনশনে দেখিস, মানে এক্স এর এখানে 3টে এলিমেন্ট ছিল, চারটে এলিমেন্ট নিয়ে S4 তৈরি করবি, সেখানে আরো নন ট্রিভিয়াল কিছু এক্সাম্পল পাবি। তো এরকম ভাবে তো এইটাকে আমরা বলি কে সাইকেল। ফর এক্সাম্পল 2 সাইকেল, 2 সাইকেলটা হচ্ছে ধর এরকম A1 দুটো রইল। এর 2 সাইকেলের একটা স্পেশাল নাম আছে, 2 সাইকেলের স্পেশাল নাম হচ্ছে ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশন কাকে বলা হয়? 2 সাইকেলকে জেনারেলি ট্রান্সপোজিশন বলা হয়, 2 সাইকেলের আরেকটা নাম। এবার একটা রেজাল্ট আছে, রেজাল্টটা হচ্ছে যদি কোনো কে সাইকেল নিস, এরকম একটা কে সাইকেল ক্যান বি রিটেন as product of transposition. একটা কে সাইকেলকে ট্রান্সপোজিশনসের প্রোডাক্ট হিসাবে লেখা যায়। কিভাবে লেখা যায় না, তোকে যদি কোথাও একটা কে সাইকেল দিয়ে দেয় A1 A2 ডট ডট করে
এ কে, এটাকে তুই দুটো সরি তোর ইয়ে মানে কিছু ট্রান্সপোজিশনস এর তোর কম্পোজিশন করে লিখতে পারিস। তুই কিভাবে লিখবি? A1 এ কে A1 এ কে -1 এর আগের এলিমেন্টটা এরকম করে গুণ করতে করতে যাবি। প্রথম এলিমেন্টটা কিন্তু সবার A1, এই A1টা ফিক্সড, ঠিক আছে? A2 এই অবধি ফিরে আসবে, মানে A1 একে A1 একে -1 এরকম করে এই দুই সাইকেল গুলোর বা ট্রান্সপোজিশনস গুলোর গুণফল আকারে তুই লিখতে পারিস। ফর এক্সাম্পল যেটা করেছিস একটু আগে, এইটা নে F3 1 2 3 F3 1 2 3 থিওরি বলছে তুই এটা করতে পারিস, ঠিক আছে? থিওরি বলছে এটা A1 A2 A3 হলে তুই A1 একে A1 একে -1 এটা দিয়ে লেখানি লাস্ট। তো এই দুটোর গুণফল আকারে তুই লিখতে পারবি। তাকে এই অবধি সবাই বুঝতে পেরেছিস কিনা? এটা কি বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা না বোঝার খুব একটা কিছু নেই, খুব সিম্পল কিছু কনভেনশন। এবার তুই প্রমাণ করে দেখ সত্যি সত্যি সেটা করা যায় কিনা। প্রমাণ করে দেখ বলতে এটা কি ছিল? এটা কি ছিল? 1 3 1 3 টা তো আর কিছুই না। 1 3 মানে হচ্ছে 1 2 3, এইটা 1 2 টা কি? এইটা তুই এই দুটো গুণ কর। এই দুটো গুণ কি করে করবি? কম্পোজিশন কি করে করতে হবে তোকে শিখিয়ে দিয়েছি। 1 3 কম্পোজিশন 1 2 দেওয়া থাকলে এই দুটো পাশাপাশি লিখে কিভাবে গুণ করতে হয় তো সেটা শিখেছিস। এই দুটো পাশাপাশি লিখে গুণ করলে পরের পাতায় যাচ্ছি, নাহলে গুণ করতে সমস্যা আছে। তাহলে খেয়াল করে দেখ কে আগে কে পরে আছে। এটা পরে আছে, এটা আগে আছে। 1 2 3 না লিখলাম, হ্যাঁ ঠিক আছে। এইটা কম্পোজিশন, এইটা 2 আর 3, এই দুটো কি করে গুণ করবি বলেছিলাম। মাথাটা ফিক্স রাখলি। এবার খেয়াল করবি 1 2 এ যাচ্ছে, এটা 1 কে 2 তে নিয়ে যাচ্ছে। সিমিলারলি এখানে ওই দুইটা 2 তেই ফিক্স থাকছে, তার মানে 1 আলটিমেটলি 2 এ যাচ্ছে। এখানে 2 1 এ আসছে, 1 আবার 3 এ চলে আসছে এটা রেসপেক্টে, তাহলে 2টা 3 এ আসছে আর 3টা 3 এ যাচ্ছে, এখানে 3 এ থাকছে, আবার এখানে 3টাকে আবার 1 এ নিয়ে আসছে, তাহলে আলটিমেটলি এইটা দাঁড়াচ্ছে। তাহলে এটা বেসিক্যালি এটাকে যদি সাইকেল নোটেশনে লিখিস দেখ 1 2 3 হচ্ছে না হচ্ছে না। দেখ এটা সবাই এটা কি বুঝতে পারলি? তাহলে দিস ইজ দ্য ওয়ে, মানে এই রুলটা কিন্তু তোদের অলরেডি আমি শিখিয়ে দিয়েছি দুটো কম্পোজিশন পাশাপাশি রেখে কিভাবে গুণ করতে হয়। তো সেটার থেকে আমি দেখতে পাচ্ছি, আমি যে থিওরিটা তোকে বললাম এইভাবে, এটা অ্যাকচুয়ালি থিওরি, এটা প্রুফ টুফ কিছু নেই, জাস্ট জিনিসটা বুঝে নে যে এরকম একটা সাইকেল থাকলে কে সাইকেল তাকে 2 + 2 এরকম ট্রান্সপোজিশনসে ওকে তোরা এরকমভাবে ভেঙে ফেলতে পারিস। তার মানে তুই এখানে ওই বোধহয় 3 আর F5 এই দুটোকেই তুই ভেঙে ফেলতে পারিস দুটো গুণফলে, দুটো দুটো করে। এইগুলোকে আর ভাঙতে পারছিস না, কারণ এটাই হচ্ছে সিম্পলেস্ট। F1 F2 বা F4 এরা হচ্ছে সিম্পলেস্ট, এদেরকে আর তুই ভাঙতে পারছিস না, কারণ এটা ট্রান্সপোজিশনসে অলরেডি রয়ে গেছে। ওই দুটোকেই তুই ভাঙতে পারবি। এবার পরের কোশ্চেনটা হচ্ছে যে তোকে একটা পারমুটেশন দিয়ে দিয়েছে। পারমুটেশন বলতে আমরা ধর যে কোন একটা S3 কোন একটা পারমুটেশন বা S4 এর কোনো পারমুটেশন, এরকম যে পারমুটেশন বলতে এই ধর নোট এগুলো তো ম্যাট্রিক্স গুলো বা কম্পোজিশনের যে ম্যাট্রিক্স গুলো করলাম এই ধরনের ম্যাট্রিক্স পারমুটেশন তো দিয়ে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে একটা পারমুটেশন কি থাকতে পারে যেটা একটা সাইকেল নয়? কোনো পারমুটেশন কি হতে পারে যেটা সাইকেল নয়? এরকম কিছু যেটাকে সাইকেল বলতে পারছি না। যেটা হচ্ছে সাইকেল বলতে ধর এরকম ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। ব্যাপারটা হচ্ছে ইচ মানে প্রত্যেকটা পারমুটেশন আমরা যদি খেয়াল করে দেখি, এগুলো হচ্ছে আমরা একটু আগে যে থিওরিটা আমি তোদেরকে বললাম সেটা দিয়ে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পারমুটেশনকে আমরা কিছু ট্রান্সপোজিশনের গুণফল হিসেবে তুই দেখাতে পারছিস। এখন এটা আরেকটু তার থেকে
এগিয়ে গিয়ে একটা রেজাল্ট আছে, সেই রেজাল্টটা বলছে এটা ধর থিওরি বলবো তো, এটা যাক একটা রেজাল্টই বলি তার। each permutation can be expressed as product of disjoint cycle। ঠিক আছে, মানে হচ্ছে ডিসজয়েন্ট সাইকেল, এবং সেখান থেকে আরেকটু বলা যায় যে প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশন। ব্যাপারটা বোঝাই এবার আস্তে আস্তে। ব্যাপারটা এইরকম যে তোকে বলছি যে ইচ পারমুটেশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ লিখতে ভুলে গেছি, অ্যাজ এ প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেল। এই যে শব্দটা ডিসজয়েন্ট সাইকেল কথাটার মানে কি, একটা সাইকেল তোদেরকে আমি ধর দিয়ে দিয়েছি, ধর সাইকেল মানে কি, সাইকেল মানে ঠিক আগের পাতায় দেখেছিস বা এখানে এই ধরনের সাইকেল, এগুলো সাইকেল বা কে সাইকেল বলতে এরকম। আর ধর তোকে দুটো সাইকেল দিয়ে দিয়েছি, ধর একটা সাইকেল এরকম, একটা এক্সাম্পল আমি তোকে দিচ্ছি, ধর হতে পারে ধর 1 2 3 1 এটাও একটা সাইকেল, এটাও একটা সাইকেল, দুটো এক্সাম্পল দিচ্ছি। এটা একটা সাইকেল, এটাও একটা সাইকেল, এটা 3 সাইকেল, এটা 2 সাইকেল, এটা তুই 3 সাইকেলও নিতে পারতিস, আমার কোনো এসে যায় না, যা খুশি। তো এই দুটো সাইকেলের মধ্যে কোন এলিমেন্টটা কমন রয়েছে, দেখ এই দুটোর মধ্যে 1 এলিমেন্টটা কমন রয়েছে, 3 এলিমেন্টটাও কমন রয়েছে। ঠিক আছে, এখানে আমি এটাকে অন্য কিছু হতে পারতো, কোথাও দুটো সাইকেলের মধ্যে যদি একটাও এলিমেন্ট যদি কমন থাকে, তাহলে সেই সাইকেলটাকে, সেই দুটো সাইকেলকে আমরা ডিসজয়েন্ট সাইকেল বলতে পারি না। যদি কমন না থাকে তবেই আমরা তাদেরকে ডিসজয়েন্ট সাইকেল শব্দটা সেখানে ইউজ করতে পারি। মানে এই দুটো সাইকেল দে আর নট ডিসজয়েন্ট। ঠিক আছে, ডিসজয়েন্ট সাইকেল বলতে দুটো সাইকেলের মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট না থাকে তবেই আমরা সেই দুটো সাইকেলকে ডিসজয়েন্ট সাইকেল বলবো, আর কিচ্ছু না, খুব সিম্পল থিং। ডিসজয়েন্টের যেমন নর্মাল মিনিং, সেটাই নর্মাল সেই মিনিংটা এখানে সাইকেলের মধ্যে দিয়ে আসছে, সাইকেলের এলিমেন্ট গুলোকে কম্পেয়ার করে। তাহলে দুটো সাইকেল নিয়েছি, দুটো সাইকেলের মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট না থাকে তাহলে আমরা তাদেরকে বলবো ডিসজয়েন্ট সাইকেল। এবার আমার রেজাল্ট আমাকে বলছে যে প্রত্যেকটা পারমুটেশন কি, মানে প্রত্যেকটা পারমুটেশন বলতে ধর যে কোনো পারমুটেশন আমাকে দিয়ে দিল, ধর সেটা হতে পারে, ধর এই ধর আমি তোদের এক্সাম্পল, এইগুলো সমস্ত পারমুটেশন এগুলো সবাই, এটা হচ্ছে S3 সময় পারমুটেশন, S4 এর হতে পারে, S4 এর গিয়ে তুই এখানে যেমন 6টা পেয়েছিস, S4 এ গিয়ে তুই 24টা পাবি। ঠিক আছে, 4 3 12 2 24টা পাবি। S5 এ গিয়ে আরো পারমুটেশন পাবি। থিওরিটা তোকে বলছে যে তোকে যাই পারমুটেশন দিয়ে দিক না কেন, যাই এইগুলো হতে পারে, বা হায়ার ডাইমেনশন আরো যেগুলো খুশি হতে পারে, যে কোনো পারমুটেশনকেই তুই এরকম কতগুলো সাইকেলের গুণফলে লিখতে পারবি, এবং সেগুলো যে যাতা সাইকেল নয়, সেগুলো কিন্তু ডিসজয়েন্ট সাইকেল হবে। এটা হচ্ছে পাওয়ারফুল রেজাল্ট, খুবই পাওয়ারফুল রেজাল্ট। যেরকম এর মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, এরকম তুই ডিসজয়েন্ট সাইকেলের প্রোডাক্ট হিসাবে লিখতে পারিস। এবং এর আগের থিওরিটা তোরা শিখলি যে যে কোনো সাইকেলকে তুই ট্রান্সপোজিশনের গুণফলে লিখতে পারবি। তাহলে আলটিমেটলি এই থিওরিটা কি দাঁড়ালো, যে তুই প্রত্যেকটা পারমুটেশনকে তোর ওই কিছু ওই প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশনের আকারে লিখতে পারবি, এবং সেরকম ওই ট্রান্সপোজিশন গুলো অবভিয়াসলি তোর ডিসজয়েন্টই থাকবে। মানে সহজ কথা, প্রোডাক্ট অফ, এখানে আর তুই একটা শব্দ তুই ইউজ করে রাখতে পারিস যে ডিসজয়েন্ট এই শব্দটা, তাহলে ব্যাপারটা আরো এমফাসাইজ থাকবে যে ডিসজয়েন্টটা থাকছে আর কি। ঠিক আছে, আই এনটা বোধহয় পরে লিখছি, আগে পরে যাচ্ছে, যাই হোক। তো ট্রান্সপোজিশনটা কি, ট্রান্সপোজিশন মানে হচ্ছে বেসিক্যালি 2 সাইকেল। দেখ এখানে একটা অলরেডি 2 সাইকেল রয়ে গেছে, তো অসুবিধা কিছু নেই, এখানে একটা 3 সাইকেল এরকম কিছু একটা রয়েছে, তো কিন্তু এটা ডিসজয়েন্ট ছিল না।
কিন্তু আমি আমার থিওরি বলছে আমাকে যদি কোনো একটা পারমুটেশন দিয়ে দেয় সেটাকে আমি প্রোডাক্ট হিসেবে লিখতে পারবো, সেটা সেইখানে যে প্রোডাক্টটা দাঁড়াবে এই ধরনের প্রোডাক্ট কিন্তু আসবে না। যে কেন কোন ধরনের প্রোডাক্ট আসবে না, সেখানে এই যে 1 আর 3 রিপিটেশন হয়েছে এই ধরনের কম্পোজিশন আসবে না, যে কোনো ডিসজয়েন্ট সাইকেলই সেখানে আসবে, এবং সেই ডিসজয়েন্ট সাইকেলের গুণফল আকারে তুই সেটা লিখতে পারবি। একটা এক্সাম্পল দিলে এগুলো ক্লিয়ার হবে। ধর ধর আমি S6 এ চলে গেলাম, একটু যত বড় নেবো বোঝাতে আমার তত সুবিধা হবে। ধর 1 2 3 4 5 6, 6টা এলিমেন্ট। S6 মানে 6টা এলিমেন্ট। তো আরবিটারি কিছু একটা নিয়ে নেই, 6 4 এরকম কিছু একটা নিই, ঠিক আছে। তো এই যে এটা একটা পারমুটেশন, তো এটা নিয়ে তো কারো নিশ্চিতভাবে কোনো ডাউট থাকার কথা না। থিওরি বলছে এই পারমুটেশনটাকে তুই প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেলে তুই লিখতে পারবি। কিভাবে লিখবো, সেই লেখাটা কিভাবে লিখবো, এইভাবে লিখবো। দেখ খেয়াল করে দেখ, 1 থেকে শুরু কর। 1 কোথায় যাচ্ছে, 6 যাচ্ছে, 6 1 যাচ্ছে, তার মানে 1 আর 6 নিজেদের মধ্যে ঘুরছে। আবার তুই খেয়াল করে দেখ 2 4 4 5 5 2 আবার 2 4, তাহলে এখানে তুই দুটো সাইকেল পেলি। খেয়াল করে দেখ, একটা কিন্তু পেলি এরকম 2 4 5 2 4 4 5 5 2, তার মানে এরা ঘুরছে। 3টা ফিক্সড আর 1 6, এই দুটো জিনিস পেলি। এই দুটোর গুণফল আকারে তুই লিখতে পারবি এইরকম ভাবে। ওই যে বললাম না, ইচ পারমুটেশন ক্যান বি এক্সপ্রেস এজ এ প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেল, এইভাবে তুই লিখতে পারবি প্রোডাক্ট আকারে। তুই এখানে দেখতে পাচ্ছি আমরা দুখানা সাইকেল রয়েছে, এই একটা সাইকেল, এই একটা সাইকেল। দেখ 1 6 যাচ্ছে, 6 1 যাচ্ছে, তাহলে 1 আর 6 এর মধ্যে একটা সাইকেল তৈরি হয়ে যাচ্ছে, আর কোনো নেই, কিন্তু তাদের সাথে আর কোথাও কানেকশন নেই। আবার এইখানে 2 4 4 5 5 2 আবার 2 4 এসে গেল। সুতরাং 2 4 5 এরা নিজেদের মধ্যে একটা সাইকেল তৈরি করছে, আর সিঙ্গেল একটা এলিমেন্ট এখানে কিন্তু 3 পড়ে থাকছে, যেটা কোনো সাইকেলে পার্টিসিপেট করছে না, সেটাকে আমরা কনসিডার করব না। যেটা পার্টিসিপেট করছে না সেটাকে কনসিডার করব না, জাস্ট এই দুটোর গুণফল এই আকারে লিখতে পারবো। তুই যদি চেক করে দেখতে চাস, এটার ফুল ফর্ম লিখতে পারিস, এটার ফুল ফর্ম লিখতে পারিস, লিখে দুটোকে গুণ করে, দুটো কম্পোজিশন গুণ করে এই কম্পোজিশনটা আসছে কিনা তুই চেক করে দেখতে পারিস, এটা তোর টাস্ক হতে পারে, ঠিক আছে। কিন্তু এইভাবেই লেখা যাবে যে দুটো প্রোডাক্ট অফ সাইকেল, প্রোডাক্ট অফ এরকম সাইকেলের আকারে তুই লিখতে পারিস। আবার তুই যদি এটাকে তুই যদি ট্রান্সপোজিশন আকারে লিখতে চাস, সেটাকেও তুই লিখতে পারিস। তো আচ্ছা, এইটার হ্যাঁ আমি বোধহয় একটু ভুল লিখলাম, সেটা হচ্ছে কিছুই না, সিম্পল বলতে বলতে ভুল 1 6টা আগে হবে, আর কিছুই না। 1 6টা তো আগে শুরু থেকে শুরু হয়েছে, তো এইভাবে 1 6টা আগে থাকবে, 2 4 5টা পরে থাকবে। দেখ আগে 1 থেকে শুরু করে দিই, তো 1 6 6 1, তারপর 2 পরে করবো। তো এইভাবে রাখতে হবে, এটা রাখাই সবচেয়ে ভালো। আর তুই যদি মনে করে দেখিস যে এটাকে এরকম ভাবে তুই লিখতে পারবি, সরি 1 6, এবার এইটা একটা সাইকেল। একটু আগে পাতা শিখিয়েছি যে এই সাইকেলটাকে তুই প্রোডাক্ট আকারে, ট্রান্সপোজিশনের আকারে লিখতে পারবি, যে এরকম ভাবে 2 5 আর 2 4। তাহলে দেখ আলটিমেটলি এই পারমুটেশনটা 3টে ট্রান্সপোজিশনের গুণফল আকারে আমরা লিখতে পারছি। এখানে 3টে ট্রান্সপোজিশন রয়েছে, এই একটা ট্রান্সপোজিশন, এই একটা ট্রান্সপোজিশন, একটা ট্রান্সপোজিশন। সাইকেল বলতে ছিল, সাইকেল হিসেবে দেখতে গেলে এখানে একটা সাইকেল ছিল, এখানে একটা সাইকেল ছিল, দুটো সাইকেল ছিল, কিন্তু এই সাইকেলটাকে দুটো ট্রান্সপোজিশনের আকারে আমরা ভেঙে দিতে পেরেছি। তাহলে টোটাল দাঁড়াচ্ছে 3টে ট্রান্সপোজিশন। তাহলে একটা পারমুটেশনের মধ্যে ঠিক কতগুলো ট্রান্সপোজিশন আছে সেটা তুই গুনতে পারবি। আবার বলছি, একটা পারমুটেশনের মধ্যে কতগুলো তোর ট্রান্সপোজিশন আছে। একটা পারমুটেশন নিলি, সাইকেল নোটেশন দিয়ে লিখলি, লিখে সাইকেলে ভাঙলি, সাইকেল থেকে ট্রান্সপোজিশন ভাগলি, সেখান থেকে তুই কতগুলো নাম্বার অফ ট্রান্সপোজিশন কতগুলো আছে দেখলি। তো নাম্বার অফ ট্রান্সপোজিশন যদি ইভেন হতে পারে, নাম্বার অফ ট্রান্সপোজিশন অড হতে পারে। যদি নাম্বার অফ ট্রান্সপোজিশন যদি ইভেন হয়, তাহলে এই পারমুটেশনটাকে আমরা বলি ইন দ্যাট কেস ইভেন পারমুটেশন।
ইভেন পারমুটেশন। আর অবভিয়াসলি পারমুটেশনটা যদি এই কেসে অড হয় তাহলে বলি অড পারমুটেশন। তাহলে তোকে যে আগের পাতাটা আমি জিনিসটা করালাম, এখানে দেখ 1 2 3 তিনটে ট্রান্সপোজিশন রয়েছে, তাহলে এই যে পারমুটেশনটা সেটা হচ্ছে অড। এটা বোঝা যাচ্ছে তো? এটা বোঝা গেছে তো? একটা ট্রান্সপোজিশন সরি পারমুটেশনকে আমরা ট্রান্সপোজিশনে ভেঙে দেবো, ভেঙে দিয়ে কটা ট্রান্সপোজিশন আছে দেখবো, সেটা যদি অড হয় তাহলে গিয়ে হলো এটা অড পারমুটেশন। এটা যদি ইভেন হতো তাহলে এটাকে বলতাম আমরা ইভেন পারমুটেশন। একটা মস্ত বড় রেজাল্ট রয়েছে, সেই রেজাল্টটা হচ্ছে তুই যদি এস এন দেখিস, আমি তো S3 S4 এই সমস্ত বা অনেক S6 দেখালাম, এস এন যদি দেখিস এবং এস এন এর মধ্যে কতগুলো পারমুটেশন আছে বলতে পারবি? এস এন এর যেমন S3 এর মধ্যে ছিল 6টা, S4 এর মধ্যে 24টা, এস এন এর মধ্যে কটা পারমুটেশন রয়েছে কেউ বলতে পারবি? এসএন এর মধ্যে কটা পারমুটেশন রয়েছে? পারমুটেশন বলতে সহজ কথা বাইজেক্টিভ ম্যাপিং। কটা রয়েছে? তো বলবি? না। পারছিস না? এটা হচ্ছে ইন ফ্যাক্টোরিয়াল। এসএন এর মধ্যে ইন ফ্যাক্টোরিয়াল খানা বাইজেক্টিভ ম্যাপিং বা পারমুটেশন রয়েছে, বা বাইজেক্টিভ ম্যাপিং ও যা পারমুটেশনও তাই, একই জিনিস। কি করে ইন ফ্যাক্টোরিয়াল খানা থাকছে, ওখানে আমার এলিমেন্ট কি 1 2 করে আপ টু এন অবধি এসএন এর এলিমেন্ট। এটা বাইজেক্টিভ ম্যাপিং হতে গেলে এই ওয়ানটা আমার কতগুলো পজিশনে যেতে পারে সেটা আমাকে টোটালি দেখতে হবে। এখানে ওয়ানটা এই টোটাল এন খানা পজিশনের যে কোনো জায়গায় যেতে পারে, বাইজেক্টিভ ম্যাপ করছি। সিমিলারলি দুইটা এন মাইনাস ওয়ান খানা জায়গায় যেতে পারে, একটা ছাড়া, একে গেলে হবে না, বাইজেক্টিভ হবে না। সিমিলারলি লাস্ট একটা ওয়ান, সব গুণ করে এন ফ্যাক্টোরিয়াল। তো এইগুলো হচ্ছে আমার টোটাল পসিবিলিটি অফ বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে এন ফ্যাক্টোরিয়াল খানা আমার কাছে পারমুটেশন। এন ফ্যাক্টোরিয়াল খানা পারমুটেশন অর বাইজেক্টিভ ম্যাপিং, একই জিনিস, বাইজেক্টিভ থাকে। তো এই এন ফ্যাক্টোরিয়াল খানার মধ্যে এন ফ্যাক্টোরিয়াল বাই 2 খানা পারমুটেশন গুলো সেগুলো অড হয়, আর এন ফ্যাক্টোরিয়াল বাই 2 খানা ইভেন হয়। ঠিক আছে? এটা একটা রেজাল্ট যে এসএন এর মধ্যে যে এন ফ্যাক্টোরিয়াল খানা পারমুটেশন থাকে তার অর্ধেক তোর ইভেন হয় আর অর্ধেক অড হয়। তো যেমন S3 এর মধ্যে 6টা পারমুটেশন ছিল, এই আমি প্রথমে ছবিতে আজকে এঁকেছি, S3 এর মধ্যে 6টা পারমুটেশন ছিল, এই 6টার মধ্যে 3টে অড হবে, 3টে ইভেন হবে। কোনগুলো ইভেন হবে? এটা ইভেন হবে, এটা ইভেন হবে, কারণ এর ভাঙলে দেখবি দুখানা আসবে, এটা ভাঙলে দুখানা আসছে। আর কোনটা ইভেন হবে বলতো? এইটা হবে, যেটা জিরো, যেটা কিছু নেই, সেটাকে আমরা ইভেন ধরে নিই, তো এটা ইভেন। তো এই 3টে ইভেন আর বাকিগুলো সমস্ত অড, একটা করে এলিমেন্ট, একটা করে ট্রান্সপোজিশন রয়েছে, সুতরাং অড এগুলো। তো এবার এই যে আমার কাছে যে যে ইভেন পারমুটেশন গুলো এলো, এই ইভেন পারমুটেশন এরা ইভেন পারমুটেশন গুলো দে ফর্ম এ গ্রুপ। তাহলে এই যে ইভেন পারমুটেশন গুলো তুই পেলি, এই ইভেন পারমুটেশন গুলো কম্পোজিশন অপারেশনের আন্ডারে একটা গ্রুপ তৈরি করে। খেয়াল করে দেখ সেটা এটার জন্য ট্রু ছিল কিনা, আমার S3 এর জন্য ট্রু ছিল কিনা। S3 এর জন্য খেয়াল করে দেখবি এই F0 F3 F5 এটা নিয়ে একটা গ্রুপ তৈরি হয়েছিল কিনা? করেছিস তো? এটা একটা গ্রুপ ছিল, F0 F3 F5 এটা নিয়ে গ্রুপ বা সাব গ্রুপ বলতে গেলে, কারণ এটা S3 নিজে একটা গ্রুপ, তাই জন্য সাব গ্রুপ। তো এই F0 F3 F5 নিয়ে একটা গ্রুপ তৈরি করা হয়েছিল। হ্যাঁ, যখন আমরা করেছিলাম খেয়াল করে দেখবি যে আমি যখন ওই সাব গ্রুপের কথাগুলো বলেছিলাম, হ্যাঁ ওটা একটা গ্রুপ ছিল।
দুটো দুটো করে তো নিয়ে অনেক ছিল, কিন্তু এইটা একটা স্পেশাল নাম আছে, এই F0 F3 F5 এখানটা লিখছি। যেমন এথালেটের একটা এক্সাম্পল দিই, S3 এটার থেকে তুই যদি এই তিনটে এলিমেন্ট নিস, F0 F3 F5, কেন নিলি? এরা সবাই হচ্ছে ইভেন পারমুটেশন। তাহলে এবং এদেরকে নিয়ে তুই একটা গ্রুপ তৈরি করছিস, বা এটাকে সাবগ্রুপ বলতে পারিস, কারণ S3 নিজে একটা গ্রুপ, তাই জন্য এটাকে সাবগ্রুপ বলাটাই বাঞ্ছনীয়। তাহলে এটা একটা ইভেন পারমুটেশন, এদের যে গ্রুপ, এই গ্রুপটাকে একটা স্পেশাল নাম আমরা দিয়ে ডিনোট করি। সেই স্পেশাল নামটা নাম হচ্ছে অল্টারনেটিং গ্রুপ। এবং এটার নাম হচ্ছে AN, ঠিক আছে, AN অল্টারনেটিং গ্রুপ, ঠিক আছে। তাহলে S3 রেসপেক্টে আমি যখনই A3 বলবো, দিস ইজ A3 এলিমেন্ট গুলো, অ্যাকচুয়ালি A3 বলতে আরো একটা অপারেশনও রয়েছে, A3 যখন গ্রুপ জিনিসটা, তার মানে A3 এর মধ্যে এই তিনটে এলিমেন্ট রয়েছে, উইথ অপারেশন রয়েছে। তো দিস ইজ A3 মানে অল্টারনেটিং গ্রুপ, এটা একটা নমিনক্লেচার। তাহলে আজকে আমরা শিখলাম যেটা, সেটা হচ্ছে সাইক্লিক নোটেশন আমরা কিভাবে লিখবো, কিভাবে নন ডিসজয়েন্ট, তুই এই জায়গাটা বোঝালাম। আরেকটা জিনিস দিই, লিখি, সেটা লিখলে হয়তো বুঝতে পারবি, একটা ছোট এক্সাম্পল মতন। ধর 1 2 4 আর 1 3, ঠিক আছে, এরা এই দুটো সাইকেল, তোরা চোখে দেখে বুঝতে পারছিস দুটো এলিমেন্ট কমন রয়েছে, তাহলে ডিসজয়েন্ট নয়, নন ডিসজয়েন্ট, সহজ কথা, নন ডিসজয়েন্ট, ঠিক আছে। তাহলে এই নন ডিসজয়েন্ট দুটো সাইকেল যদি থাকে, ঠিক আছে, যদি কোথাও গুণ করতে দেওয়া থাকে নন ডিসজয়েন্ট দুটো সাইকেল, তো এই এক্সপ্রেশনটাকে তুই গুণটুন করে তুই ডিসজয়েন্ট সাইকেল আকারে লিখতে পারিস, ঠিক আছে, ডিসজয়েন্ট সাইকেলের আকারে লিখতে পারিস। হ্যাঁ, এই আবার বলছি 1 2 4 নিয়েছি বলতে এখানে আমি এগুলো সবাই S4 এর এলিমেন্ট হিসেবে নিয়েছি, মানে তিনটা ফিক্স রয়েছে এখানে, আর এখানে হচ্ছে 2 আর 4 এলিমেন্টটা ফিক্স রয়েছে বলে লিখিনি। এবার এই একটা সাইকেল আর এই একটা সাইকেল, এই দুটো সাইকেলকে গুণ করতে দিয়েছে, এই দুটো সাইকেল হচ্ছে নন ডিসজয়েন্ট সাইকেল, কারণ দুজনের মধ্যে এলিমেন্ট কমন রয়েছে। আমার কোশ্চেন হচ্ছে, উই ক্যান এক্সপ্রেস দিস মাল্টিপ্লিকেশন, বা এই দুটো একসাথে করে যে জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে, সেটাকে আমরা একটা বা একাধিক তোর ডিসজয়েন্ট সাইকেলের মাল্টিপ্লিকেশন আকারে লিখে ফেলতে পারি। এই সেম জিনিসটাকেই ডিসজয়েন্ট সাইকেলের মাল্টিপ্লিকেশন আকারে লিখে ফেলতে পারি। কিভাবে লিখবো? খুব সিম্পল, 1 2 4 মানে 1 2 3 4 তুই লিখবি, একের জায়গায় এই 1 2 4 নিজেদের মধ্যে ঘুরছে, তার মানে 1 2 2 4 4 1 আর তিনটা ফিক্সড। না বুঝতে পারলে বলবি, এটা কম্পোজিশন অপারেশন রয়েছে। আর এখানে সিমিলারলি 1 2 3 4 রয়েছে, 1 3 রয়েছে, 1 3 মানে 1 আর 3 নিজেদের মধ্যে ঘুরছে, তার মানে 1 আর 3 ঘুরছে, 2 ফিক্স রয়েছে, 4ও ফিক্স রয়েছে। এবার আমরা এই দুটোকে গুণ করব। দুটো কম্পোজিশন কি করে গুণ করে আমরা শিখে গেছি ছোটবেলায়, 1 2 3 4, আমরা দেখবো 1 3 এ যাচ্ছে, 3 3 এ যাচ্ছে, সুতরাং 1 3 এ যাচ্ছে, 2 2 এ যাচ্ছে, 2 4 এ যাচ্ছে, তার মানে আলটিমেটলি 2 4 এ যাচ্ছে, 3 1 এ যাচ্ছে, 3 3 এ যাচ্ছে, সরি 3 1 এ যাচ্ছে, 1 2 এ যাচ্ছে, তাহলে 3 2 এ গেল, 4 4 এ গেল, আবার এইখানে 4 1 এ আসছে, কারণ এইটা হচ্ছে। সুতরাং এইটাকে আমরা তাহলে সাইকেল আকারে যদি লিখতে চাই, তাহলে কিভাবে দাঁড়াচ্ছে দেখ, 1 3 3 2 এ যাচ্ছে, 2 4 এ যাচ্ছে, 4 1 এ যাচ্ছে, তার মানে তুই এটাকে 1 3 2 4 এরকম ভাবে তুই লিখতে পারিস। এটা একটা কিন্তু সাইকেল। তুই এটাকে যদি ট্রান্সপোজিশন আকারে লিখতে চাস, তাহলে এটা 1 4 1 2 1 3 এরকম ভাবে তুই লিখতে পারিস। তাহলে এখানে দেখ, খেয়াল করে দেখ, এটা একটা নন ডিসজয়েন্ট সাইকেল ছিল, তুই এখানে একটা নর্মাল সেটাকে একটা সাইকেল আকারে তুই লিখে ফেলতে পারছিস। সেই এক্সপ্রেশনটাকেই, সেম এক্সপ্রেশনটাকেই তুই
এখানে ট্রান্সপোজিশনের কথা আমি বলছি না, কিন্তু নর্মাল এইখানে তুই যদি দেখিস যে একটা সাইকেল, এটা একটা সাইকেল আকারে তুই লিখতে পারছিস খুব সুন্দর করে। তো তুই নন ডিসজয়েন্ট দুটো সাইকেলকে সেই কারণ এক এলিমেন্ট কমন রয়েছে তাই জন্য নন ডিসজয়েন্ট, সেটাকে একটা তুই সাইকেল আকারে লিখে ফেলা যাচ্ছে। ইভেন এই দুটোকে তুই যদি চাস এইটা একটু এই জিনিসটা একটু ক্যালকুলেট করে দেখিস। এটা তোদের জন্য টাস্ক দিয়ে রাখলাম। 3, 5 এই দুটো তো ডিসজয়েন্ট, এখানে তো কোনো সমস্যা নেই ডিসজয়েন্ট বলার, কারণ এরা হচ্ছে দেখ এর মধ্যে কোনো এলিমেন্ট কমন নেই। তাহলে কি হচ্ছে, এই দুটোকে গুণ করবি, গুণ করে এখানে কত হচ্ছে বের করে রাখবি। এই দুটো চেক করে দেখবি কি হচ্ছে, দেখতে পাবি এই দুটোর মধ্যে কোনো রিলেশন পাওয়া যায় কিনা। এটা তোর 1, 2, 4 আর 3, 5, ঠিক আছে। তো এই মোটামুটি আমাদের এই জায়গাটা রয়েছে। আর একটা শব্দ হয়তো অনেক সময় খুঁজে পাবি বা অনেক সময় হয়তো বলতে পারে যে অরবিট বলে একটা শব্দ এখানে অনেক সময় শুনতে পারিস। অরবিট আর কিছুই নেই। অরবিট বলতে ধর আজকে যখন গোড়াতেই শুরু করি, অরবিট বলতে ধর আমি তো কোন জায়গাটা থেকে বলবো অরবিট বললে বুঝতে পারবি না। কোন একটা এলিমেন্টকে সিলেক্ট করবি, ধর কোন একটা এরকম পারমুটেশন দিয়েছি তুই, সেটাকে আমি সাইক্লিক নোটেশনে লিখেছি লিখেছিস। তুই কোন একটা এলিমেন্টকে সিলেক্ট করবি, ধর এখানে তোর ধর এটা S3 রেসপেক্ট এক্সাম্পল দিয়েছি ধর, বা কোন থেকে দিল দেখালে তোকে বুঝতে সুবিধা হয়। দাঁড়া আচ্ছা এইখানেই বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। তোর এখানে সব S3 সব কটা জিনিস আছে। অরবিট বললে এক শব্দের একটা রয়েছে অরবিট। অরবিট মানে হচ্ছে আর কিছুই নয়, তুই S3 তিনটে এলিমেন্ট, তিনটেরই কিছু না কিছু অরবিট থাকে। তো তার মানে তুই যদি ওই এক এলিমেন্টটাকে চুজ করিস, এর অরবিট মানে হচ্ছে ধর এই এক এলিমেন্টটা কোথায় কোথায় যাচ্ছে কোনো একটা তুই যে এগুলো তো অনেকগুলো পারমুটেশন রয়েছে, তোর সেই কোনো একটা পারমুটেশনের রেসপেক্ট, এটা অবশ্যই কোনো একটা পারমুটেশনের রেসপেক্টে, তো সেই এক এলিমেন্টটা কোথায় কোথায় যাচ্ছে, দুই এলিমেন্টটা কোথায় কোথায় যাচ্ছে বা তিন এলিমেন্টটা কোথায় কোথায় যাচ্ছে। আমি ধর এইটা বললে সুবিধা হয়, F3 রেসপেক্টে বললে সুবিধা হয়। আমি F3 রেসপেক্টে বলছি, F3 পারমুটেশনটা রেসপেক্টে বলছি। দেখ F3 তে দেখ F3 যে পারমুটেশনটা, এক এলিমেন্টটা 2 এ যাচ্ছে, দুই এলিমেন্টটা 3 এ যাচ্ছে। তাহলে একের অরবিট বলতে বা অরবিট কন্টেনিং 1 বলতে এই পুরো জিনিসটাকে আমরা বোঝাই 1, 2, 3। আবার 2 এর অরবিটও কিন্তু সেম, 3 এর অরবিটও কিন্তু সেম, কারণ এরা নিজেদের মধ্যে রিলেটেড, তাই জন্য 1, 2, 3 এর অরবিট সেম। কিন্তু যদি ধর F1 এর ক্ষেত্রে বলি F1 এর ক্ষেত্রে 2টা 3 এ যাচ্ছে, 3টা 2 এ যাচ্ছে, তাহলে আমি যদি বলি অরবিট কন্টেনিং 2, তার মানে 2 আর 3 এরা থাকছে। বা 3 এর অরবিট যদি বলি তাহলে 3 আর 2 এরা দুজনেই থাকছে, কিন্তু একের অরবিট এক নিজেই। ঠিক আছে, এইটাই হচ্ছে অরবিটের মজা। আমি আরেকটা বড় এক্সাম্পল দিই, যেটা করে আজ শেষ করবো। এই এক্সাম্পলটা একটা দিই তাহলে বুঝতে পারবে। একটা ধর 1, 2, 3, 4, 5, 6 অরবিট। এই জিনিসটা আমরা বলছি অরবিট কি জিনিস। তো এটা ধর 5 এরকম কিছু একটা, তাহলে এই পারমুটেশনটার অরবিট কন্টেনিং 1 কে কন্টেন করে যে অরবিট সেটা হচ্ছে এইটা। 1 দেখ কোথায় যাচ্ছে, 1 5 এ যাচ্ছে, 5 2 এ যাচ্ছে, 2 1 এ যাচ্ছে, ফিরে আসছে। তার মানে 1 5 2 আর 1 এ ফিরে আসছে। তাহলে এই অরবিট কন্টেনিং 1 হচ্ছে বেসিক্যালি এই 1, 5, 2 এরা। সিমিলারলি অরবিট কন্টেনিং 2 যদি বলিস এটাই হবে, কারণ একের অরবিটের মধ্যে 2 ছিল, তাহলে 2 এর সাথেও বা 2 এর অরবিটটাও
এই সেমই হবে একের সাথে, কারণ খেয়াল করে দেখ 2 1 এ যাচ্ছে, 1 5 এ যাচ্ছে, 5 আবার 2 এ যাচ্ছে। তার মানে তুই 2 থেকে যদি শুরু করিস, 2 1 এ যাচ্ছে, 1 5 এ যাচ্ছে, 5 আবার দেখ 2 তে ফিরে আসছে। তার মানে বেসিক্যালি তিনটেই একই সেম এলিমেন্টই রয়েছে, 2 1 আর 5 এ সেম। সিমিলারলি তুই যদি 5 দেখিস তাহলেও সেম থাকবে, কিন্তু বাকি এলিমেন্ট গুলো 3 আর 4 এর ক্ষেত্রে বা 6 এর ক্ষেত্রে এগুলো ডিফারেন্স হতে পারে। যদি তুই 3 দেখিস, 3 অরবিট যদি চেক করে দেখিস, দেখ 3টা 3 থাকছে, তাহলে অরবিট অফ 3 এটা বেসিক্যালি একটাই সেট, একটাই এলিমেন্ট 3। এবার তুই যদি অরবিট অফ 4 দেখিস, 4টা দেখ 4 6 এ যাচ্ছে, 6 আবার 4 এ আসছে, তার মানে 4 আর 6 এর মধ্যে এরকম একটা রিলেশন কাজ করছে। তার মানে অরবিট অফ 4 এর মধ্যে দুটোই এলিমেন্ট থাকবে 4 আর 6, আর এটাই দেখবি অরবিট অফ 6 হয়ে যাবে, কারণ সেটা 4 অরবিটের মধ্যে 6 ছিল, সুতরাং তাই জন্য দুজনের অরবিট যে কালেকশন সে দুটো সেম হয়ে গেছে। তো এই হচ্ছে অরবিটের ফান্ডা, আর কিচ্ছু না, খুব সিম্পল। ওই সাইকেল গুলো যেগুলো সহজ কথায় বলছিলাম, ওই সাইকেল গুলোই, ওই সাইকেলের মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে সেই এলিমেন্ট গুলি টোটালিটি ওটাই হচ্ছে সাইকেলের যে কোনো এলিমেন্টের অরবিট। ওই সাইকেলের মধ্যে যা যেগুলো যে কটা এলিমেন্ট আছে তার সব কটার অরবিট। তেমন আমি যেমন এই এক্সাম্পলটা যদি বলি, এখানে 1 অরবিট 1 2 4, 2 অরবিটও 1 2 4, 4 অরবিটও 1 2 4, 3 ফিক্স রয়েছে মানে 3 অরবিট 3 নিজে। ঠিক আছে, এইরকম ভাবে আমরা জিনিসটাকে আমরা এই অরবিট শব্দটাকে ইউজ করি। ঠিক আছে, এটা নতুন কোনো ভাবনা চিন্তা নয় বা নতুন কিছু নয়, আমরা অলরেডি জেনেছি বা পড়েছি। ওই জিনিসটাকে এখানে নতুন একটা ভাষায় ইউজ করা হয়, অরবিট। তো এই হচ্ছে অরবিট। এবার আরেকটা জিনিস বা আরেকটা রেজাল্ট, যাই হোক পরের দিন পড়াবো, যাই হোক আপাতত এর মধ্যে তো তাহলে কোনোটা নিয়ে কনক্লুড করবো। তোরা এই জিনিসটা করবি, এই জিনিসটা কোথায় গেল, এই এক্সাম্পলটা করবি কোথায়, এটা নয়তো, ও এখানে আমি করে দিলাম, এটা টাস্ক দিয়ে রাখি, লিখে রাখি, এটা করে দেখিস, এই জিনিসটা করে দেখিস। এখানে দুটো ডিসজয়েন্ট সাইকেল রয়েছে, দুটোকে গুনটুন করে দেখিস কিভাবে এটাকে সাইকেল, এক সিঙ্গেল সাইকেল বা প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশন কিভাবে তুই লিখতে পারছিস, সেটা তুই চেক করে দেখিস। তোর কোন একটা সাইকেল যদি তোদের কাছে দিয়ে দেয়, জেনারেলি কোন একটা সাইকেল তোদের কাছে যদি দিয়ে দেয়, সেই সাইকেলটার মধ্যে মানে সেটাকে আমরা বেসিক্যালি সাইকেল বলবো কখন, এই কোশ্চেনটা দাঁড়াতে পারে। পরের কথায় যাই, when we can say a permutation is a cycle। একটু আগে যে ধারণাটা পড়লি অরবিটের, সেই অরবিটের ধারণাটাই এখানে রয়েছে, যে আমরা কখন একটা পারমুটেশনকে একটা সাইকেল বলতে পারি। একটা পারমুটেশনকে একটা সাইকেল বলতে পারি তখনই যখন সেই পারমুটেশনে ম্যাক্সিমাম একখানা অরবিট থাকবে। ঠিক আছে, ম্যাক্সিমাম 1 অরবিট অফ লেন্থ গ্রেটার দেন 1। একটা পারমুটেশনকে কখন সাইকেল বলবো না, সেই পারমুটেশনের মধ্যে অনলি একটাই যদি অরবিট থাকে, তাহলেই সেই পারমুটেশনটাকে অফ লেন্থ গ্রেটার দেন 1 যদি থাকে, তাহলেই সেই পারমুটেশনটাকে আমরা সাইকেল বলবো। যেমন ধর একটু আগে যদি কোনো এক্সাম্পল নিয়ে থাকি, বা ধর এই এক্সাম্পলটা নিয়ে দেখালাম, যেটা এটা আমি আরেকবার লিখছি, 1 2 3 4 5 6, এটাই নিয়ে দেখাচ্ছি। 5 1 3 6 4 2, 5 1 3 6 2 4, 5 1 3 6 2 4। তাহলে খেয়াল করে দেখ এই এক্সাম্পলে কতগুলো অরবিট পেয়েছি, এই একটা অরবিট পেয়েছি, এই একটা অরবিট পেয়েছি, এই একটা অরবিট পেয়েছি। তার মানে 3টে অরবিট আমরা এখানে পেয়েছি, 1 5 2, একটা 3 পেয়েছি, আর একটা
4 6 পেয়েছি, 3টে অরবিট, 3 অরবিটস। আমরা কোন একটা পারমুটেশন, এরকম একটা পারমুটেশন তোদেরকে যদি দিয়ে দেয় এবং সেই পারমুটেশন থেকে যদি তুই 3টে অরবিট পেয়েছিস, তার মধ্যে পারমুটেশন অরবিটের লেন্থ বলতে বুঝতেই পারছিস এই পারমুটেশনের মধ্যে কতটা লেন্থ, কতগুলো এলিমেন্ট রয়েছে। এখানে লেন্থটা হচ্ছে 3, এখানে লেন্থটা হচ্ছে 1, আর এখানে লেন্থটা হচ্ছে 2। খুব সিম্পল ব্যাপার। তাহলে এখানে কতগুলো অরবিট রয়েছে যার লেন্থ গ্রেটার দ্যান 1? কতগুলো অরবিট রয়েছে? 2টো অরবিট রয়েছে, এই একটা অরবিট, এই একটা অরবিট, গ্রেটার দ্যান 1 লেন্থের। এই একটা অরবিট, এই একটা অরবিট, দুটো অরবিট অফ লেন্থ গ্রেটার দ্যান 1। যেগুলো এক লেন্থ সেটাকে কনসিডার করব না, একের বেশি লেন্থের, সেই জন্যই একের বেশি। তাহলে কোনো পারমুটেশনে যদি একের বেশি লেন্থের একাধিক অরবিট পাস, তাহলে সেই পারমুটেশনটাকে আমরা সাইকেল বলবো না। তাহলে দিস পারমুটেশন ইজ নট এ সাইকেল, এটা সাইকেল নয়, কারণ এখানে দুটো অরবিট পাচ্ছি যাদের লেন্থ একের থেকে বেশি। সেই জন্য বেসিক্যালি তুই আমরা কি করতে পারি, এই পারমুটেশনটাকে প্রোডাক্ট অফ ওই তোর সাইকেলে লিখতে পারি, প্রোডাক্ট অফ সাইকেল, সিঙ্গেল সাইকেল নয়। মানে এটা এটা সাইকেল বলতে বোঝাতে চাইছি এটাকে একটা সিঙ্গেল সাইকেল আকারে সেটা লিখতে পারছিস না, তুই দুটো এই দুটো সাইকেলের গুণফল আকারে তুই লিখতে পারিস। তাই জন্য এই পারমুটেশনটা ইজ নট আ সাইকেল, ইজ আ প্রোডাক্ট অফ টু সাইকেল, এই দুটো সাইকেলের প্রোডাক্ট। তুই খেয়াল করে দিবি এই জিনিসটাকে আমরা দুটো আমরা একটু আগে লিখেছি, দেখবি যে এটাকে লেখা যায় 1 5 2 ইন্টু 4 6, এরকম ভাবে আমরা লিখতে পেরেছি। তার মানে দুটো সাইকেলের প্রোডাক্ট, নট আ সিঙ্গেল সাইকেল, সেটাকে আমরা এইভাবে অরবিটের টার্মসে বলতে পারি। আমাদের যদি এক লেন্থের বেশি একাধিক অরবিট পাই, তাহলে সেই পারমুটেশনটাকে আমরা তোর সাইকেল বলবো না। দ্যাটস ইট, এইটাই হচ্ছে, ভাবছিলাম বলে দেবো পরের দিন বলবো, তাই বলে দিলাম। এই অরবিটের টার্মে এটাই রেজাল্ট। দেখ এখানে কিছু সমস্যা থাকলে বল, এখানে কোনো অংশটা যদি বুঝতে না পারিস বা কিছু হয়, এইটা বলতে পারিস। দেখ বুঝেছিস এই অংশটা? দেখ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই অংশটা মানে খুব কঠিন কিছু নয়, আবারও বলছি এই অংশটা খুব কঠিন কিছু নয়, জাস্ট নমেনক্লেচার। বইটা পর, বই যে তোদেরকে যে বইটা বলেছি মেন বই, ওই বইটা আরেকবার দেখে নে, দেখলে এই জিনিসটা আরো ব্যাপারটা তোদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর তোদেরকে কতগুলো জিনিস বলে রাখার জন্য খুলে রেখেছিলাম বলবো বলে, যে তোদের সিমেট্রি গ্রুপ যখন পড়াবো ভেবেছিলাম আজকে হবে, তো আজকে এই মুহূর্তে আর হলো না, সুতরাং এইটা আপাতত বাদ থাক। আচ্ছা, এই দুটো পরের দিন বলবো, স্পেস গ্রুপ আর ওয়ালপেপার গ্রুপ, ওই যখন সিমেট্রি বলবো তখন এগুলো বলবো, এগুলো তোদেরকে তাহলে আজকে আর বললাম না। আর রোটেশনের যদি পড়তে চাস, রোটেশন আমি এইটা আপলোড করে দেবো যদি মনে হয় পড়ার, এটা তো সিলেবাসে নেই, একদমই নেই। তো যদি মনে হয় পড়তে পারিস, সময় সুযোগ পেলে পড়তে পারিস, ওই সাথে ওই ইমপ্রপার রোটেশন বা রোটেশনাল গ্রুপ কিভাবে হয় সেটা এখানে পরিষ্কার লেখা আছে। আর যে প্রবলেমটা দিলাম ওই প্রবলেম, হ্যাঁ বল। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা আপলোড করে দিন। প্রিভিয়াস ইয়ারের, হ্যাঁ দিয়ে দেবো আপলোড করে দেবো, ঠিক আছে ঠিক আছে। এর মধ্যে কিছু আর বোঝার নেই তো, বলার নেই তো? যদি না থাকে তাহলে লিভ করতে পারিস, আর যদি কোশ্চেন থাকে বলতে পারিস, কোনো অসুবিধা নেই। আমি তাহলে আজ কিছু করছি না, এই অবধি থাক, অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমরা তেমন কিছু করিনি, খুব সিম্পল কিছু জিনিস, একটা জিনিস যেগুলো শিখেছিলাম সেটাকে একটা নতুন ফর্মে দেখার চেষ্টা করেছি, আর কিছু না, কোনো নতুন কোনো বিশাল কিছু আইডিয়া কিছু নেই। আইডিয়া বলতে একটাই খুব গুরুত্বপূর্ণ, এই অল্টারনেটিং গ্রুপের নামটা এবং ধারণাটা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। আর ইভেন্ট পারমুটেশন, অড পারমুটেশন, হ্যাঁ এই, ঠিক আছে। তাহলে এই অবধি থাক, তাহলে যদি কোশ্চেন না থাকে তাহলে লিখ করতে পারিস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে।